হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচন। আপনারা জানেন যে এই সিটি নির্বাচনকে নিয়ে পুরো সিটি একদম পলিটিক্যাল আপনার এনভায়রনমেন্ট, ঘরে ঘরে সব জায়গায় নিউ ইয়র্ক সিটি ইলেকশন নিয়ে আলোচনা এবং একটা বড় ধরনের উত্তপ্ত অবস্থা বিরাজ করছে সিটি ইলেকশন নিয়ে। এই বিষয়টি আজকে আলোচনা করব যে নিউ ইয়র্ক সিটি নির্বাচন মামদানিকে চতুর্মুখী আক্রমণে বিদ্ধ করার সংঘবদ্ধ প্রয়াস চালাচ্ছে বিরোধী যারা আছে তারা। সিয়েনা জরিপ, সর্বশেষ জরিপ, এই জরিপে 19 পয়েন্টে এগিয়ে আছেন মামদানি। দূরত্ব কমছে আপনার কমর সাথে আগে ছিল 20 পয়েন্ট, এখন 1 পয়েন্ট একটু, বাট এটা খুব সিগনিফিকেন্ট, এটা একটু হেরফের হতেই পারে। ব্যালটে একাধিকবার মামদানির নাম। আপনারা জানেন যে যারা ভোট দিতে যাচ্ছেন আগাম ইলেকশন, মানে অ্যাডভান্স যারা ভোট দিতে যাচ্ছেন আর্লি ইলেকশন, তারা দেখতে পাচ্ছেন যে ডেমোক্রেটিক পার্টিতেও আপনার মামদানির নাম, আবার আপনার ফ্যামিলি পার্টি যেটা এর মধ্যে মামদানির নাম আছে, দুইটা জায়গাতেই মামদানির নাম আছে। সো আপনারা যে দুই জায়গাতেই দাগ দেন তাহলে কি হতে পারে, এই বিষয়টি আজকে আলোচনা করব। আপনারা কি দুই জায়গায় দাগ দেবেন না একটিতে দাগ দেবেন, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আপনাদের একটা আইডিয়া দেবো কি করা উচিত আপনাদের ভোটটি কাউন্ট হওয়ার জন্য। আদারওয়াইজ এই ভোটটি আপনার বাতিলও হতে পারে। কমর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ অনেক আছে, এরপরও তার প্রতি কেন সমর্থন, এই বিষয়টি আজকে আলোচনা করব। যে বাংলাদেশি কমিউনিটিতেও তার প্রতি কিছু সমর্থন দেখা যাচ্ছে, এই বিষয়টি আজকে আলোচনা করব। শক্তিশালী হেরিকেন মেলিসার আঘাত, নিহত 3, গভর্নমেন্ট শাটডাউন আপডেট এবং এর কারণে আপনার যারা স্ন্যাপ বেনিফিট পান তাদের এই স্ন্যাপ বেনিফিট দেরি হবে কিনা, এই বিষয়টি জানার চেষ্টা করব। এবং বাংলাদেশ প্রসঙ্গে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে তারেক রহমানের সঙ্গে বৈঠকে ঐক্যের বার্তা পেলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা, কিন্তু যেভাবে মনোনয়ন আপনার দেয়া হচ্ছে এটাকে কিভাবে দেখছে পর্যবেক্ষক যারা আছে তারা। এবং পুলিশের সঙ্গে হাসানুল হক ইনুর অসৌজন্যমূলক আচরণ, কারণ কি, এই বিষয়গুলো আজকে আলোচনা করব আমরা। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন জনাব হাসান ফেরদৌস, আমাদের সাথে যুক্ত হবেন আলী নাজমি, যিনি একজন বিশিষ্ট অ্যাটর্নি, ইলেকশন অ্যাটর্নি, জনাব হাসান ফেরদৌস, কাজী ফৌজিয়া, মেরি জুবায়দা, ইব্রাহিম চৌধুরী খোকন, আমিন মেহেদি এবং ফাহাদ সুলাইমান। সাথে আছেন জনাব সাইদ তারেক, আমাদের স্টুডিওতে আছেন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবুজার এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অক্টোবর মাসের 27 তারিখ সোমবার, সপ্তাহের শুরুর দিন। ডেমোক্র্যাটদের মধ্যে কিছুটা বিভক্তি দেখা যাচ্ছে শাটডাউনকে কেন্দ্র করে। তার কারণ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ফেডারেল ওয়ার্কারদের যে ইউনিয়ন যেটি রয়েছে এবং সেই ইউনিয়নের নেতা আজকে বলেছেন যে ডেমোক্র্যাটদের উচিত এই বিষয়ে আর কালক্ষেপণ না করে রিপাবলিকানদের দাবিটা মেনে নেওয়া, অর্থাৎ যে দাবির উপরে ডেমোক্র্যাটরা অনড় আছে সেই দাবি থেকে সরে গিয়ে হলো শাটডাউন বন্ধ করার কাজে উদ্যোগ নেওয়া। সেটি হচ্ছে যে AFGE, আমেরিকান ফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়ি, যতটুকু বুঝতে পারি, এবং তারা ডেমোক্রেটিক দলের একটা বড় অংশ তারা। এবং কথা শোনা যাচ্ছে পিছন থেকে। 28 দিন অতিবাহিত হয়েছে, 27 দিন অতিবাহিত হয়ে আজকে 28 দিনে পড়তে যাচ্ছে এবং প্রায় 4 সপ্তাহ অনবরত এই শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রের অনেক সাহায্য সেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে এই লেবার ইউনিয়নের ভিতরে সবচেয়ে বড় লেবার সংগঠন সেটি আজকে আনুষ্ঠানিকভাবে তাদের প্রেসিডেন্ট ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বকে বলেছেন যে যে অবস্থানে তারা রয়েছেন ওবামা কেয়ার অ্যাফোর্ডেবল অ্যাক্টের প্রিমিয়াম সাবসিডির ব্যাপারে, সেই অবস্থা থেকে সরে গিয়ে হলো শাটডাউন বন্ধ করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে সেই অনুরোধ তিনি করেছেন। প্রায় 8,20,000 ফেডারেল কর্মচারী এবং ওয়াশিংটন ডিসি সরকারের প্রতিনিধিত্বকারী এই সংগঠন, এই প্রথম যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শ্রমিক সংগঠন এটি AFGE, তারা আজকে এই অনুরোধটি জানিয়েছে।
তবে এই ব্যাপারে এখনো ডেমোক্রেটিক নেতৃত্ব কোনো মন্তব্য করেনি। তবে গতকাল হাকিম জেফরিস অবশ্য বলেছিলেন তারা এই শাটডাউন বন্ধ করার ব্যাপারে রিপাবলিকানদের সাথে যে কোনো স্থানে যে কোনো নেতা এবং যে কোনো বিষয়ে কথা বলতে রাজি আছেন। প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিয়েছেন ডেমোক্রেটদের কোনো দাবি যাতে মেনে না হয় এবং অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের সাবসিডি বাড়ানোটাকে, এর মাধ্যমে মেডিকেড সিস্টেমে যে অতিরিক্ত ব্যয় হবে, এই ব্যয়ের কারণে অনেক আমেরিকান নাগরিকই তাদের স্বাস্থ্য সেবা ঠিক মতন পাবেন না। কিন্তু যারা, এটা প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ এবং তার মন্তব্য যে ডেমোক্রেটদের এই প্রস্তাব মেনে নেওয়া হলে যুক্তরাষ্ট্রে যারা অবৈধভাবে অবস্থান করছে তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে এবং সেটাই ডেমোক্রেটদের লক্ষ্য। যদিও ডেমোক্রেট নেতৃত্ব তা অস্বীকার করেছেন। তারা বলেছেন যে যুক্তরাষ্ট্রের নাগরিক যারা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারে রয়েছেন তাদের পক্ষে নতুন হারে অ্যাফোর্ডেবল কেয়ার একটা ওবামা কেয়ারের প্রিমিয়াম দেওয়া সম্ভব নয়, কারণ প্রিমিয়াম কয়েকশো গুণ বেড়ে যাচ্ছে এবং এর ফলে অনেকেই স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হবে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকানরা এটিকে অবৈধ অভিবাসীদের স্বাস্থ্য সেবা দেওয়ার বিষয়ে অভিযোগ করেছেন এবং এই অবস্থায় দুই পক্ষই এখন আহ, অবস্থান করছেন। তবে আজকে ডেমোক্রেট দলে যে যে ভিন্ন মতের সুর শোনা যাচ্ছে তাতে হয়তোবা ডেমোক্রেটিক পার্টির ভিতরে অবস্থানের পরিবর্তন করতে পারে এবং আশা করা যায় অচিরেই হয়তোবা শাটডাউন বন্ধ করার ব্যাপারে ডেমোক্রেটরা রিপাবলিকানদের সাথে কথাবার্তা শুরু করবেন। তবে রিপাবলিকানরা এক পায়ে দাঁড়িয়ে আছেন যে তারা 60টি ভোট আর মাত্র 5জন ডেমোক্রেটিক দলের সিনেটর যদি তাদের প্রস্তাবে সমর্থন করেন তাহলেই তারা শাটডাউন উঠিয়ে নিতে পারবেন। ব্যবধান দু দলের মধ্যে মাত্র 5জন ডেমোক্রেটিক সিনেটর এখন এই মুহূর্তে। এবং এই শাটডাউনের ফলে 1 নভেম্বর থেকে, নভেম্বরের আগে যদি এই শাটডাউন প্রত্যাহার না করা সম্ভব হয় তাহলে স্ন্যাপ বেনিফিট, সাপ্লিমেন্টারি নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, যেটিকে সাধারণত আমরা ফুড স্ট্যাম্প হিসেবে চিনি, সেটি প্রদান প্রায় 40 মিলিয়ন আমেরিকান যারা সেই ফুড স্ট্যাম্পের অর্থ যাদের অ্যাকাউন্টে প্রবেশ করে তারা সে থেকে বঞ্চিত হবেন। এবং এর পাশাপাশি নভেম্বরের 1 তারিখ থেকে নতুন হারে নতুন বিধি অনুযায়ী এই স্ন্যাপ বেনিফিট প্রদান শুরু করা হবে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে যারা যারা শারীরিকভাবে সুস্থ তাদের কাজে যাবার কিংবা সেটি যেই কাজই হোক, বেতনভুক্ত কাজই হোক কিংবা ভলান্টারি কাজই হোক, সেই কাজের প্রমাণ দাখিল করতে হবে যদি তারা অসুস্থ না হয়। আর এই স্ন্যাপ বেনিফিট পাওয়ার যে বয়স সীমা ছিল সেটি 54 থেকে বাড়িয়ে 64 কিংবা তার চাইতে বেশি বয়সের লোকরা এখন ফুড স্ট্যাম্পের জন্য অর্থাৎ স্ন্যাপ বেনিফিটের জন্য আবেদন করতে পারবেন। সেই বিধিটি 1 নভেম্বর থেকে কার্যকর করা হচ্ছে। তবে এবং আরেকটি বিষয় যেটি, সেটা হচ্ছে যদিও নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হোকুলের অফিসের ভাষ্য অনুযায়ী নিউ ইয়র্ক শহরে প্রায় 3 মিলিয়ন মানুষ এই স্ন্যাপ বেনিফিটের সুবিধা থেকে বঞ্চিত হবেন যদি শাটডাউন অব্যাহত থাকে। তাদেরকে সাময়িকভাবে, আবারও বলি, সাময়িকভাবে সাহায্য সহযোগিতা করার জন্য গভর্নর হোকুল কিছুটা পদক্ষেপ গ্রহণ করেছেন এবং সেই পদক্ষেপের জন্য তিনি অতিরিক্ত কিছু বরাদ্দ রেখেছেন সেই, যাতে তারা সেই অর্থ সেখান থেকে তাদেরকে অব্যাহতভাবে দেওয়া যায়। তবে এটি মানে কোনো নির্দিষ্ট সময়সীমা বলা হয়নি। ধারণা করা হচ্ছে হয়তো বা শাটডাউন 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে যাবে। কিন্তু এখনো রিপাবলিকানরা তাদের অবস্থানে অনড়। ডেমোক্রেটরা যদিও কিছুটা নমনীয় মনোভাব পোষণ করার আগ্রহ দেখিয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেটিতে কোনো অগ্রগতি হয়নি। অতএব সেই সময়টাতে যদি নিউ ইয়র্কবাসীদের কেউ ফুড স্ট্যাম্প থেকে বঞ্চিত হন তাদেরকে সাময়িকভাবে সাহায্য করার জন্য গভর্নর হোকুল একটি অতিরিক্ত বাজেট বরাদ্দের কথা ঘোষণা দিয়েছেন আজকে। তবে সেটা কোন পর্যায়ে কিভাবে কার্যকর করা হবে সেটি তার অফিস থেকে এখনো বলা হয়নি। গত দিন কয়েক ধরে আমি বলেছিলাম যে শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ এবং বৈদেশিক বিমান চলাচল ব্যবস্থা ভেঙে পড়ার ক্রম হয়েছে। গতকাল রবিবার সকাল থেকেই লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ওকল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বিমান চলাচলের জন্য। তার কারণ সেখানে দায়িত্ব পালনের জন্য যে সমস্ত এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা নিয়োজিত ছিলেন তাদের বেশিরভাগই অসুস্থ হিসাবে নিজেদের দাবি করে কল করেছেন, তারা কাজে আসতে পারবেন না। অতএব এত কম সংখ্যক লোক দিয়ে এয়ার ট্রাফিক সিস্টেম ব্যবস্থা পরিচালনা করা কঠিন। এই জন্য শন ড্যাফির নির্দেশে, যিনি ট্রান্সপোর্টেশন সেক্রেটারি FAA ফেডারেল এভিয়েশন অথরিটি,
সাময়িকভাবে অন্তত এই দুটি এয়ারপোর্ট বন্ধ করার ঘোষণা আমরা পেয়েছি ইতিমধ্যেই। একটি লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ল্যাক্স হিসেবে যেটি পরিচিত, আর একটি ওকল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দুটি এখনো ক্যালিফোর্নিয়া। তবে শাটডাউন অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের আরো বেশ কয়েকটি এয়ারপোর্ট সিস্টেম বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে, এমন আশঙ্কা করেছেন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ড্যাফি। আজকে একজন ব্রিটিশ সাংবাদিককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট। তিনি ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন, কিন্তু তার সেই ভিসা স্টেট ডিপার্টমেন্ট বাতিল করেছে এবং গতকাল সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি যখন যুক্তরাষ্ট্রের অন্যত্র CAIR কাউন্সিল অফ আমেরিকান ইসলামিক রিলেশনস এর একটি সমাবেশে, একাধিক সমাবেশে যোগ দিতে তিনি যুক্তরাষ্ট্রে এসেছিলেন এবং গতকাল সকালে দুপুরে একটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন তিনি। এরপরে যখন তিনি লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে আসেন ফ্লাইট ধরার জন্য, তখন সেখান থেকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপন করা হয়েছে তিনি যুক্তরাষ্ট্রের ভিসা নীতির বরখেলাপ করেছেন। এবং সেই ভিসা নীতিটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের মাটিতে থেকে ইসরায়েলের সমালোচনা করা, কিংবা যেই সমালোচনার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের পলিসির সমালোচনা করা ভিসা বাতিল করার যোগ্য অপরাধ। এবং সেই বিবেচনাতেই তার ভিসা বাতিল করা হয়েছে এবং তাকে ডিপোর্টেশনের প্রক্রিয়া কার্যকর করা হচ্ছে। এই যতদিন তাকে ডিপোর্ট করা যাবে না সম্ভাবনা, ততদিন পর্যন্ত তাকে কারা জীবন কাটাতে হবে, সেটাও হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং তারা হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে আরো স্পষ্ট করে জানানো হয়েছে, যারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভিসায় রয়েছেন তারা তাদের ভিসার নীতিমালা যেন পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলেন, কোনোভাবেই যেন তারা ইসরায়েলের সমালোচনা না করেন, যুক্তরাষ্ট্র সরকারের পলিসি বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা না করেন। তার কারণ যারা ভিসা দিয়ে যুক্তরাষ্ট্রে এসেছেন তাদেরকে যুক্তরাষ্ট্রে আসার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু যদিও CAIR কাউন্সিল অফ আমেরিকান ইসলামিক রিলেশনস তারা বলেছে যে প্রথম যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম যে অধ্যায়টি রয়েছে ফ্রি স্পিচ, সেই স্পিচের চর্চা করার কারণে এই ব্রিটিশ সাংবাদিক সামি হামদিকে গ্রেফতার করেছে এবং তাকে ডিপোর্ট করার উদ্যোগ গ্রহণ করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এটি যুক্তরাষ্ট্রের সংবিধানের চূড়ান্ত বরখেলাপ। কিন্তু হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের নাগরিক যারা নন তারা যুক্তরাষ্ট্রের সংবিধানের আওতায় আসেন না, অতএব তাদেরকে ভিসা দেওয়ার সময় সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে তারা যেন যুক্তরাষ্ট্রের মাটিতে বসে কোন রকম সমালোচনা না করেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পলিসি, বিশেষ করে ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্র সম্পর্ক কিংবা ইসরায়েলের কোন নীতিমালা সমালোচনা। এবং সেই জন্যই সেই সাংবাদিককে আজকে ডিটেনশনে নেওয়া হয়েছে। এবং যারা যুক্তরাষ্ট্রে আসার জন্য ভিসার আবেদন করবেন তাদেরও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যাচাই বাছাই করা হবে এবং সেখানে যদি বিন্দু মাত্র ধারণা পাওয়া যায় যে তারা ইসরায়েলের বিরোধী অবস্থান করছেন কিংবা সমালোচনা করছেন, যুক্তরাষ্ট্র এবং বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করছেন, তাদেরকে স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে ভিসা ইস্যু করা হয় না। কাউকে ইস্যু করা হলো সেটা দ্রুত রিভোক করা হয়, সেটা বাতিল করা হয়। এবং তারই পরিপ্রেক্ষিতে সেই ইংল্যান্ড থেকে আসা সামি হামদির ভিসা বাতিল করেছে স্টেট ডিপার্টমেন্ট। এখন তাকে একটি কারাগারে আটক রাখা হয়েছে, সেখান থেকে তাকে ডিপোর্টেশন প্রক্রিয়া চূড়ান্ত করে তাকে ডিপোর্ট করে দেওয়া হবে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছে সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস আজকে ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সবগুলো স্টেটের মধ্যে সবগুলো পাবলিক স্কুল সিস্টেমের মধ্যে নিউ ইয়র্ক পাবলিক স্কুল সিস্টেমই একটি প্রক্রিয়া ব্যবহার শুরু করেছে ইনফ্যাক্ট। সেটি হচ্ছে যে স্কুলের সাথে পাবলিক স্কুলগুলোর সাথে 911 যে টেলিফোনের যে সিস্টেমটি রয়েছে সেটি ইন্টিগ্রেশন অর্থাৎ সেটির সমন্বয় করিয়ে দেওয়া, অর্থাৎ যাতে স্কুলগুলোতে যদি এমন কোনো ঘটনা ঘটে যেখানে দ্রুত রেসপন্সের প্রয়োজন তখন তারা সেই দ্রুত রেসপন্সটি পেতে পারেন, সেটির জন্য আলাদা একটি কর্মসূচি এবং প্রোগ্রাম তৈরি করা হয়েছে যেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ শুটার সিচুয়েশন। অর্থাৎ কেউ কোনো বন্দুকধারী যদি কোনো স্কুলে প্রবেশ করে সেটাকেই বলা হয় অ্যাক্টিভ শুটার সিচুয়েশন। এবং সেই অবস্থাতে জীবন বাঁচানোর জন্য যাতে একটি সিস্টেম 911 সিস্টেমের সাথে এই স্কুলের স্কুলের যোগাযোগ ব্যবস্থাকে সমন্বয় করা হয়েছে এবং সেটি নাম দেওয়া হয়েছে ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম EAS। আপাতত নিউ ইয়র্ক শহরের পাইলট প্রজেক্ট হিসাবে 25টি
ভবনে এটি সংযুক্ত করা হবে। এই 25টি ভবনে 51টি স্কুলের কার্যক্রম চলে, সেটি তারা স্কুল বিল্ডিং এ, সেখানে 51টি স্কুলের কার্যক্রম চলে। আপাতত 2025-26 স্কুল মৌসুমে এই 51টি স্কুলেই এই দ্রুত রেসপন্স ব্যবস্থা, অর্থাৎ স্কুলে যদি কোনো বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়, যাতে স্কুল কর্তৃপক্ষ দ্রুততার সাথে 911 রেসপন্স পেতে পারেন, সেটির জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এখন তো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়, কিন্তু তখন এই প্রক্রিয়া কার্যকর হওয়ার ফলে সরাসরি 911 টেলিফোন সিস্টেমের সাথে কানেক্টেড হয়ে যাবে স্কুলগুলো, যে স্কুল থেকে এই ফোন ইনিশিয়েট করা হবে, যে ফোনগুলো শুরু করা হবে। নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের প্রথম 2 দিন আর্লি ভোটিং, যেটাকে বলা হয় আগাম ভোট, যেটাকে বলা হয়, সেই আগাম ভোটে এই পর্যন্ত 1,60,000 মানুষ 5টি বড়তে মিলিয়ে ভোট দিয়েছেন, এবং এটি একটি রেকর্ড। প্রথম উইকেন্ডেই এই পরিমাণ ভোট পড়েছে, 1,60,000 ভোট পড়েছে। গতকাল আমি অবশ্য বড় ভাই বড় হিসাবটা দিয়েছিলাম, সেই হিসাব মোটামুটি সেই প্রক্রিয়ায় সেই ধারাতেই রয়েছে। 1,60,000 হচ্ছে গতকাল পর্যন্ত ভোটের সংখ্যা, যারা ভোট দিয়েছেন। আর সর্বশেষ একটি জরিপ আজকে এসেছে, যদিও 5 দিন এখনো বাকি, এবং এই জরিপটি করেছে সাফক ইউনিভার্সিটি। এবং সাফক ইউনিভার্সিটির জরিপে দেখা যাচ্ছে যে মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী মামদানি এবং ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী, যিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর মধ্যে ব্যবধান কম কমতে শুরু করেছে। 44% ভোট জনমত জরিপে এখনো যারা ভোট দিবেন তাদেরই জরিপ চালানো হয়েছে। সেই জরিপটি করা হয়েছে গত বৃহস্পতিবার থেকে গতকাল রোববার পর্যন্ত, সাফক বিশ্ববিদ্যালয় করেছে। এবং এই জরিপটি করা হয়েছে যারা নিউ ইয়র্ক সিটিতে ভোটার এবং ভোট দিতে যাবেন তাদের মধ্যে এই জরিপটি চালানো হয়েছে। তারা বলেছেন, তাদের জরিপে দেখা যাচ্ছে যে 44% এখনো সমর্থন করেন মেয়র পদে জোহরান মামদানিকে, আর কুমোকে সমর্থন করেন 34%, যেটা দিন কিছু কয়েক আগেও ছিল, গত সেপ্টেম্বর মাসে মাঝামাঝিতে ছিল প্রায় 24%, অর্থাৎ 10% এগিয়েছেন গভর্নর কুমো, এবং 8% পিছিয়েছেন কার্টিস সিলভা। এবং এই জরিপটি নেওয়া হয়েছে মেয়র এরিক অ্যাডামস নির্বাচন থেকে সরে গিয়ে গভর্নর কুমোকে নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে এন্ডোর্স করার পর। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনার সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকের মেজর আলোচনাই হবে আমাদের নিউ ইয়র্ক সিটি ইলেকশন নিয়ে, এবং আজকে আমাদের সাথে আছেন যারা এই বিষয়ে আলোচনা করবেন, তার মধ্যে আছেন মিস্টার আলী নাজমি, who is one of the celebrity lawyer of the election law, and then আমাদের সাথে আছেন জনাব হাসান ফেরদৌস, আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব হাসান ফেরদৌস, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে আছেন জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে আছেন জনাব ফাহাদ সুলাইমান। ফাহাদ সুলাইমান, আপনি কি বাইরে নাকি? আপনি একটু ভিতরে থেকে চয়ন করলে ভালো হতো, আপনার একটু হরাইজেন্টাল পজিশন থাকতে হবে আপনার ক্যামেরার। সো থ্যাংক ইউ। মিস্টার আলী নাজমি, did you hear me? Assalamu alaikum. Walaikum assalam, Mr. Nazmi. Long time, after a long time you appear in our show. Thank you so much for your time. And I would like to know, there is a confusion going on about the Zohran's ballot. People are going for early votes, and in the ballot, Zohran name is twice appear, which is Working Family Parties and Democratic Party, both. So people got confused whether they put the mark on both name or one name. This is the confusion. Many people, they're very excited to love Zohran Mamdani, and they thought they can express their love with two and make a big mess. So could you please clarify about it? Sure. Let me just say there is a lot of confusion about this, and I did put out a statement today clarifying this. Let me just make one thing clear. Yeah. If you mark the ballot twice for Zohran, once on Democrat and once on Working Families Party, the vote will still count. The vote will still count. It is not what we call an overvote. If you voted for Zohran and another name, that vote is invalid. You cannot vote for two candidates in the same race for the same position. If you vote for Zohran and you check the box for Democrat and Working Families Party, what will happen is when you put the ballot into the machine, there will be a pop-up message, and it will ask you which party do you want. And you can just press the button that says cast and keep moving on. Your vote will be counted on the Democratic line because it's the first ballot line.
It's the most major party in New York City, and as we all know, Zohran Mamdani won that party line in a convincing primary against you know who. That's it. The vote will count. The best thing to do is just check Zohran's name once, but even if you do it twice, it's going to be okay. The vote will count. All right. Okay. So let me clear it in Bangla. So Arin Azmi যা বলছেন যে আপনারা যদি ফ্যামিলি ওয়ার্কিং ফ্যামিলি পার্টিজ এন্ড ডেমোক্রেটিক পার্টি দুইটাতেই আপনারা টিক মেরে দেন, আপনাদের ভোট তারপরে কাউন্ট হবে। কিন্তু কাউন্ট হবে কিভাবে, যে আপনি যখন ভোটটি মেশিনে দিবেন, মেশিনে দিলে মেশিন এটা সাউন্ড করবে, সাউন্ড করলে আপনি যদি এই সাউন্ডের মধ্যে হোয়াট ইউ সেড দে হ্যাভ টু পুশ হোয়াট, there is a, if they did it by accident, they did it twice, they have to push the button that says cast, C-A-S-T. Yeah, so I got it. So আপনারা যখন মেশিনে দিবেন, মেশিনে দিলে একটা পপ আপ সাউন্ড হবে, সাউন্ড হলে আপনার ব্যালটটা আপনি ওই যে কাস্ট একটা বাটনে আপনি টিপ দিলে এটা চলে যাবে, দেন ইউর ভোট উইল বি কাউন্ট, সো ইটস নট এ প্রবলেম। বাট উনি যেটা বলছেন যে ইটস ইজি এবং এটা আপনাদের সবার জন্য সহজ, যেহেতু জোহরান মামদানি ডেমোক্রেটিক পার্টি ক্যান্ডিডেট, সো একটা ভোট দিলেই হবে, ডেমোক্রেটিক পার্টি লাইনে ওয়ান ভোট। বাট আপনি যদি দুইটাও কাউন্ট হবে, কিন্তু মেশিনে গিয়ে যদি পপ আপ হয় দেন আপনি কাস্ট বাটনে টিপ দিলে আবার চলে যাবে এটা, এবং আপনার ভোট কাউন্ট হবে, এতে কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনারা যদি মেয়র পদে সেব আর জোহরান মামদানিকেও ভোট দেন, আবার তার প্রতিদ্বন্দ্বী কাউকে ভোট দেন, দুইটা ভোট একই পদে দুইজনকেই ভোট দেন, তাহলে কিন্তু ভোট এটা বয়েড হয়ে যাবে। সো এই ব্যাপারটি কেয়ারফুল থাকতে হবে। Ali, could you please tell us about what is the energy yesterday you found in the stadium where about 17,000 people was there? You were there, right? I was there. It was an amazing event. So many people are supporting Zohran. Zohran is filling stadiums up. Other candidates can barely fill a room up. And there is so much energy for Zohran Mamdani to be the next mayor of the city of New York, inshallah. And it was electric. Bernie Sanders, AOC, the governor, the Speaker of the Assembly, the Majority Leader of the State Senate were all there. All the institutional power is behind Zohran's candidacy because he is in fact the Democratic nominee to be the mayor of New York City. Thank you so much. Can you if you just give us 30 seconds, we'll add the video of the yesterday's, because our cameraman was there. Let me show our viewers the video. Okay, so I think they are getting ready the video. But let me ask you, Mary Jubaida is with us. Mary, you are in stadium as well as a volunteer. So what you found? What is the specialty? Because in New York City mayoral election, this is the first time in the history they organize a program which is a gathering in the stadium. What is the significant you found there? কি পেয়েছেন আপনি সেখানে যেটা উল্লেখ করলে আপনি মনে করেন যে সিগনিফিকেন্ট হবে? It was a picture of how the election is. Poll result is gonna be. I was there. আমি এখানে হিসেবে ভলান্টিয়ার হিসেবে ছিলাম এবং রেজিস্ট্রেশনে ছিলাম। তো ওভার 13,000 মানুষ এখানে জয়েন করেছে এবং শত শত ভলান্টিয়াররা ছিল ওখানে। আর সেখানের যে এনার্জি, যে উচ্ছ্বাস, সেটা যদি আপনি দেখতেন, আপনাকে আমি বলতে চাই যে আমি একদম শেষ মুহূর্তে যে ভদ্রলোক এসেছেন, উনি লাঠি ভর দিয়ে এসেছেন, ব্রাঞ্চ থেকে হাঁটতে পারেন না ঠিক মতো, 2 ঘন্টা নাকি ট্রেনে পার করে তিনি ব্রাঞ্চ থেকে এই কুইন্সে এসেছেন, কুইন্সও না, সেই ফ্লাশিং এ গেছেন শুধুমাত্র এই অনুষ্ঠান আসার জন্য। এবং বৃদ্ধ মানুষ, তো এই যে এনার্জি, এই যে মানুষের উচ্ছ্বাস, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের স্বপ্ন, এটা এই রিসেন্ট হিস্ট্রিতে এটা দেখা যায়নি। আমি তো 2001-এ আমেরিকাতে এসেছি, সেখান থেকে এই দৃশ্য আমরা দেখেছি ওবামার সময় একবার। ওবামা যখন প্রাইমারিতে উইন করে ফেলেছে, তারপরে কিন্তু এই এনার্জি, এই একটা আশা, এমন মানুষের মধ্যে উচ্ছ্বাস, এটা আমরা দেখেছিলাম একবার। কিছুটা দেখেছিলাম এওসির সময়, তবে এই পর্যায়ে না। এই পর্যায়ে আমরা শুধু জোহানের পর্যায়ে আর ওবামার পর্যায়ে এই দুইটা ইলেকশন আমরা এই ক্যাপাসিটিতে দেখতে পেয়েছি। মানুষ প্রচন্ড ভাবে উচ্ছ্বাসিত। কিছু মানুষ বিরোধী আছে, খুব সামান্য কিছু মানুষ, এটা স্বাভাবিক, এটা সব দলমত নির্বিশেষে সবার বিরুদ্ধে কিছু মানুষ থাকে, কিন্তু আমরা প্রচন্ড ভাবে আশাবাদী। আলী যেটা বলেছে যে জোহান ইজ গোনা বি আওয়ার নেক্সট মেয়র ইনশাআল্লাহ।
Thank you so And much. it pretty much sealed. I think the video is ready now. Let me show the video, and then I will ask you, as Mary mentioned, that about 80 years old person who can walk by himself with a cane, and he also went there to see to be 2 witness of the ঘন্টা history. ব্যয় করে এসেছেন Yeah, ফ্রান্স to থেকে। be the witness of the history. Let me show the video first, and then I will ask you a question about the other. Also, Mr. Hassan Ferdows is here. He's going to talk about it. Let me see the video. Good evening, New York City! Can we hear it for the elected officials, the labor leaders, and the New Yorkers who have joined us this evening? New York is not for sale! And we will send a loud message to President Donald Trump that his authoritarianism is no good here. We will send a message that to ICE that secret police do not belong here. And when I ran for state assembly almost 6 years ago to the day, See how it is. So Ali, what is the momentum? Momentum is strong, so much energy. People are excited, and we have the most motivated base of people, diverse group of New Yorkers ready to elect Zoran Mamdani as the mayor of New York City. Yes. So Mary, let me ask you another question. As Ali says, let me tell her in Bangla. She can explain in Bangla in our viewers. যে যদি যে ফ্যামিলিজ পার্টিজ ওয়ার্কিং ফ্যামিলি পার্টিজ অ্যান্ড ডেমোক্রেটিক পার্টি লাইনে জোহরান মামদানির নাম দুইবার আছে। আলী তো ইলেকশন, হি ইজ এ সেলিব্রিটি লয়ার অফ দ্য ইলেকশন লজ। সো উনি যেটা বলছেন যে যদি কেউ দুইটা বুটি দিয়ে দেয় তাহলে কোনো অসুবিধা নেই, বুট কাউন্ট হবে। ওই যখন মেশিনে দেওয়া হবে তখন একটা পপ আপ হবে, পপ আপের মধ্যে যদি আপনি কাস্ট যে মানে বাটনটা আছে ওই বাটন টিপ দিলে অটোমেটিক চলে যাবে এটা, অ্যান্ড দেন বুট উইল বি কাস্ট, বুট নষ্ট হবে না। আর যদি আপনি কিন্তু একটা লাইনে যদি দেন শুধু ডেমোক্রেটিক পার্টি লাইন, তাইলে ইজি আর কি, তাইলে আর কোনো পপ আপ হবে না কোনো কিছুতে। সো আপনি কি একটু বলে দেবেন এটা সবাইকে যে কি করতে হবে, একটু জাস্ট 1 মিনিটে যদি বলে দেন। সেইটা আমিও জানলাম, আমার জন্য ভালো হয়েছে, কারণ আমার সময় আমি দেখেছিলাম যে এরকম একটা ব্যালটে একই পজিশনে বারবার মার্ক করার কারণে আমার ইলেকশন অনেকগুলো ভোট নষ্ট হয়েছিল, যেটা আমাদের কাউন্ট করেনি। তো নতুন যদি এটা যদি হয় যে কাউন্টেড হবে, তারপরেও এটা খুবই ভালো খবর আমাদের জন্য। কিন্তু সবচেয়ে ভালো হয় যদি যে কোনো পজিশনে যখন একজনকে নির্বাচিত করতে হয়, যেমন মেয়রাল ইলেকশনে আপনি একজনকে মানে একজনকে শুধু ভোট দিবেন, তখন একটি পজিশনে একজনকে ভোট দিলেই ভালো। যেমন ডেমোক্রেটিক নমিনি হিসাবে শুধুমাত্র ডেমোক্রেটিক সেই লাইন ধরে জোহরানকে, আই থিঙ্ক প্রথম লাইনটি হচ্ছে ডেমোক্রেটিক ক্যান্ডিডেট হিসেবে জোহরানের নাম, এবং সেখানে যদি আপনি ওই বৃত্তটি ভরাট করেন তাহলে আর কোনো ঝামেলাই হয় না, কোনো টেনশনই হয় না। তো এই ক্ষেত্রে খুব সহজেই আর কোনো রকম ঝামেলা ছাড়া, কোনো রকম টেনশন ছাড়া আপনার ভোটটি কাউন্ট হবে। আর যদি একাধিক ঘর বৃত্ত পূরণ করেন তাহলে ওই যেটা বলেছে যে এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, শব্দ হবে, বা এত সহজে এটা পার হবে না, একটা ধাপ পার হয়ে তারপরে গণ্য হবে। সবচেয়ে আপনাদের কাছে আমি অনুরোধ করবো একটা ঘরই বৃত্তই ভরাট করবেন আপনারা। Thank you so much, Mary. Thank you so much, Ali. Let me introduce you. Ali has a different identity. Ali got married recently, and he got married a Bangladeshi sisters. So he's a Dulabai of Bangladeshi community as well. Thank you. I am. Yep. Yes, I am. Thank you. Alhamdulillah, I found a great wife in Nusrat, and it is great to be part of her family and have her part of my family. And I am eating a lot of great food, a lot of great fish, and many Bengali delicacies now that I was not eating before. So, alhamdulillah, I'm so happy. Thank you. And you are very kind that you invite us, me and Mary as well,
in your wedding party. Thank you, Ali. Thank you so much. Ali for has your, been part of our family for a long time, since it's been the a long day I time. He was joined. the anchor of our television. He Yes. has his own show Yeah. in our television where he brought Joe Crowley and other congressmen Right. every week. I Right. still remember. Besides that, I got to know Ali since 2013, that we became member of Muslim Democratic Club of New York, and it has been a instrumental part of a lot of progressive campaign and a lot of changes in New York's politics. So, Yeah, Ali is one of the founder of has Muslim Yes. Muslim Democratic Club in New York. Thank you, Ali. Thank you for your effort. Thank you so much. And thank you the way you are helping the South Asian to be empowered in New York City politics. Thank you. Thanks. Alhamdulillah. Thank you. Assalamu alaikum. থ্যাংক ইউ আসসালামু আলাইকুম। আমরা হাসান ভাইয়ের কাছে একটু যাই। হাসান ভাই, আপনি জানেন যে আজকে জোহরান মামদানির লেটেস্ট যে পোল, এই পোলে দেখা যাচ্ছে গ্যাপ কিছুটা কমেছে। যেখানে জোহরান মামদানি লিড করছিল মোর দেন 20%, আজকে বলছে সিয়ানা পোলে বলছে 19% হি ইজ লিডিং, বাট স্টিল ইটস এ ওয়াইড লিড। অ্যান্ড দেন অলসো যে বিভিন্ন ধরনের আপনার আক্রমণ আসছে। সো এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য অ্যানালাইসিস? কি অ্যানালাইসিস আপনার? ধন্যবাদ তাহের, সবাইকে শুভেচ্ছা। সর্বশেষ যে ওপিনিয়ন পোলটার কথা একটু আগে নাজমুল আমাদের বলে গেল, সাফক ইউনিভার্সিটির পোলটা, তাতে কিন্তু ডিফারেন্সটা 10%, 20% থেকে কমে 10% এসছে। তার মানে মামদানির সমর্থন কিন্তু এখন এই পোল অনুসারে 44%, কুমোর 34%। তার মানে কুমো গেইন করেছে, মামদানি কোনো লস করেনি। কুমো গেইন করেছে সিগনিফিকেন্টলি, ডেফিনেটলি অলমোস্ট 10% গেইন করেছে সে। সিলওয়া এখনো 11% এবং আনডিসাইডেড 7% এই পোল অনুসারে, সর্বশেষ পোল এটা। এবং এই পোল নিয়ে কথা হচ্ছে, আপনি দেখেন ফক্স নিউজে বা নিউ ইয়র্ক পোস্টে বড় রকমের পরিবর্তনের কথা বলো। ইয়েস, আমি এই প্রোগ্রামে আমি একাধিকবার সাবধান করে দিয়েছি যে নির্বাচনের যত কাছে এগিয়ে আসবো আমরা, ব্যবধান কমবেই। তার মূল কারণ, এক, মামদানি বিরোধী কোয়ালিশনটা এখন মোটামুটি গঠিত হয়ে গেছে। এই কোয়ালিশনের নেতৃত্বে অফকোর্স কুওমো, তার সাথে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং নিউ ইয়র্কের ধনাঢ্য রিয়েল এস্টেট এবং অন্যান্য কর্পোরেট বডিজগুলি। ফলে মানি ইজ নট এ ফ্যাক্টর। এবং এই রিপাবলিকান, ফাইনালি একটা রিপাবলিকান, কুওমো এখন আর ডেমোক্রেটিক নন, তিনি ক্লিয়ারলি রিপাবলিকানদের ফেভারিট ক্যান্ডিডেট। একটা কোয়ালিশন গড়ে উঠেছে এবং এই যে কোয়ালিশন, এই কোয়ালিশনের মূল অস্ত্র এই মুহূর্তে ভয়, ফিয়ার মঙ্গারিং। আপনি দেখেছেন এটা শুরু হয়েছে কিন্তু এক মাস আগে থেকেই। এই মুসলমান, এ টেরোরিস্ট, এ জিহাদিস্ট, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একজন কংগ্রেসম্যান তাকে ডিপোর্ট করার কথা বলেছেন, হয়তো তার কাগজপত্র নেই। দুদিন আগে আমরা দেখেছি ফক্স নিউজ এবং একটি টেলিভিশন প্রোগ্রামে কুওমো সবাই বলেছেন, তিনি 9/11-এর কথা তুলে নিয়ে এসছেন। তিনি বলছেন, ক্যান ইউ ইম্যাজিন, মামদানি ইজ আওয়ার মেয়র অ্যান্ড 9/11, another 9/11 happens. মামদানি সাহেব আমাদের শহরের মেয়র, আর এই শহরে আরেকটা 9/11 ঘটলো। জবাবে সেখানে বসে থাকা যিনি কন্ডাক্ট করছেন, তিনি বললেন হি উইল বি চিয়ারিং, উনি হাততালি দেবেন, মামদানি হাততালি দেবেন। মামদানি জবাব দিয়েছে, এটা ক্লিয়ারলি রেসিস্ট একটা অ্যাটাক। আপনি আমার পলিসি নিয়ে কথা না বলে আপনি আমার আইডেন্টিটি নিয়ে কথা বলছেন। এবং একজন মুসলমান অথবা একজন দক্ষিণ এশীয় অথবা একজন অশ্বেতকায় যে একই রকম অধিকার ভোগ করে, যে অধিকার আপনি একজন শ্বেতকায় ভোগ করেন, সেটাকে আপনি অস্বীকার করছেন। এটা আমেরিকান ভ্যালুজের সম্পূর্ণ পরিপন্থী। এবং এই কনসার্টেড যে ক্যাম্পেইনটা, আমার ধারণা যে খানিকটা হলেও ট্র্যাকশন পাচ্ছে, খানিকটা হলেও তার ফল বহন করছে। আমরা আজকে দেখতে পাচ্ছি সিবিএস নিউজ আগাম পোলের বিভিন্ন নির্বাচনী কেন্দ্র ঘুরে বলছে যে বয়স্করা, এলডারলি ভোটার্সরা ভারী সংখ্যায় ভোট দিচ্ছে এবং এদের মধ্যে কাজ করছে কোনটা, দুটো জিনিস, একটা হচ্ছে ফিয়ার আর একটা হচ্ছে অ্যাঙ্গার।
দুটোই ডিরেক্টেড অ্যাট মামদানি এই সিবিএস এর রিপোর্ট অনুসারে। এটা একটা। 2 নম্বর, আগে যে বললাম সাফোক ইউনিভার্সিটির যে রিপোর্টের কথা বললাম, জনমত জরিপের কথা বললাম, সেখানে তারা বলছে যে গেইনটা হয়েছে মূলত অ্যামাং দ্য ইন্ডিপেন্ডেন্টস অ্যান্ড হিসপ্যানিক্স। ক্লিয়ারলি মামদানি সাহেব এনাফ কাজ করেননি। আমি দেখিনি মামদানির আউটরিচটা সেই পরিমাণ অ্যামাং হিসপ্যানিক যে পরিমাণ তিনি ধরা যাক ইভেন আফ্রিকান আমেরিকানদের মধ্যে করেছেন, সেই পরিমাণ আউটরিচ কিন্তু আমরা দেখিনি। এবং হয়তো তারই ফলাফল হিসেবে দেখতে পাচ্ছি আমরা হিসপ্যানিকদের ইনক্রিজ নাম্বার অফ হিসপ্যানিক্স তার পক্ষে কথা বলছেন বা ভোট দিচ্ছেন। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট নাম্বার যে বাড়ছে, এখনো দেখতে পাচ্ছি 7% কিন্তু আনডিসাইডেড। এটা একসময় 15% ছিল, কমে কমে এখন 7% এসছে। দ্যাটস কোয়াইট সিগনিফিক্যান্ট। এবং এই 7%-এর মধ্যে যদি আপনি ভয়টা ঢোকাতে পারেন যে এই মামদানি আসা মানেই তো গেল আমেরিকা, নিউ ইয়র্ক সিটি জিহাদিদের স্বর্গরাজ্যে পরিণত হবে, এখানে অবৈধ ইমিগ্রেন্টরা দখল করে বসবে, এখানে বসবাসের অযোগ্য হয়ে পড়বে, সব মিলিয়নিয়াররা এই শহর ত্যাগ করবে এবং এই শহরে আর কোনো কিছু কাজ করবেন, এই যে ভয়টা দেখানোর চেষ্টা করছে রিপাবলিকান নেতৃত্ব, তার ফল হয়তো আপনি দেখবেনই। 2 দিন আগে দেখেছেন হয়তো প্রেসিডেন্ট ওবামা একটা ভিডিও মেসেজ রেকর্ড করেছেন, তাতে তিনি স্পষ্ট বলেছেন যে আমার সময় ঠিক এক্স্যাক্টলি এভাবে ভয় দেখানো হয়েছে। আমি একজন বাইরের লোক, আমি একজন অশ্বেতকা, আমি একজন মুসলমান, আমার আইডেন্টিটি নিয়ে আক্রমণ করা হচ্ছে। অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা বলি যে একটা মেল্টিং পট কেন বলি আমরা? সব ভাষার, সব ধর্মের, সব বর্ণের মানুষ এখানে একত্র হয়েছে এবং একটা সম্পূর্ণ ভিন্ন রকমের গুণগতভাবে সভ্যতাকে নির্মাণ করেছে। সেই মূল্যবোধকে আক্রমণ করছে এই ক্যাম্পেইন, সেই মূল্যবোধকে আক্রমণ করছে অ্যান্ড্রু কুওমো এবং তার সাথে রিপাবলিকান নেতৃত্ব। উইল দিস ওয়ার্ক? আমি আবারও বলি যে ডিপেন্ড করবে আমরা কি পরিমাণ ভোট দিতে যাই, যে পরিমাণ আগ্রহ দেখাচ্ছি আমরা। একটু আগে আমরা কথা বললাম, গতকালের ফরেস্ট হিলসের স্টেডিয়ামের বিবরণ শুনলাম আমরা, গ্রেট, ওয়ান্ডারফুল, কিন্তু জরুরি হচ্ছে যে এরা সবাইকে ভোট দিতে যাবে। আমি এর আগে একাধিকবার বলেছি যে তরুণদের মধ্যে ভোট দেওয়ার প্রবণতা কম। হিস্টোরিক্যালি আমরা জানি যে তারা কখনো 30% বেশি ভোট দিতে যায় না। উৎসাহ অনেক, তারা মিটিং করবে, মিছিল করবে, কিন্তু তারা কি ভোট দিতে যাবে এইটা আমি জানি না, এটা আমি কোনো গ্যারান্টি পাই না। আমি বিশ্বাস করি এবারের অবস্থা ভিন্ন। এবার একটা মুভমেন্ট তৈরি হয়েছে, ঠিক যেমন মুভমেন্ট তৈরি হয়েছিল ওবামার সময়। ফলে এই মুভমেন্টের সহযাত্রীরা ভোট দিয়ে যাবে না বিশ্বাস করি। শেষ মুহূর্তে আবেদন থাকবে সবার কাছে, প্লিজ প্লিজ আপনি, আপনার প্রতিবেশী, আপনার নিকট বন্ধু সবাইকে কনভিন্স করুন যে ভোট দেওয়াটা কেন জরুরি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা ফাহাদ সুলাইমানকে আজকে আমাদের সাথে নিয়ে এসেছি এবং ফাহাদ সুলাইমান, আমি আপনার কাছে একটু ফাহাদ সুলাইমান, আপনি কি আছেন? আমি আছি, জি। ওকে, ফাহাদ সুলাইমান উনি ডেমোক্রেট। ফাহাদ সুলাইমান, আপনি একজন ডেমোক্রেট এবং এরিক অ্যাডমিনিস্ট্রেশনে আপনি এশিয়ান অ্যাডভাইজারি কমিটির একজন মেম্বার হিসেবে আপনি দায়িত্ব পালন করেছেন। আপনি এর আগে জোহরান মামদানির সাপোর্টার ছিলেন, কিন্তু অল অফ এ সাডেন ইউ চেঞ্জ ইউর মাইন্ড অ্যান্ড আপনি এখন অ্যান্ড্রু কুওমোকে সাপোর্ট করছেন। আমরা যে জিনিসটা আলোচনা করতে তা হচ্ছে যে অ্যান্ড্রু কুওমোর বিরুদ্ধে নারী নির্যাতনের অনেক অভিযোগ আছে। দেন অ্যান্ড্রু কুওমোর তার যে অ্যালাইনমেন্ট মনে করা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যালাইনমেন্টের সাথে তার অ্যালাইনমেন্ট, এবং ট্রাম্পের আসলে আশীর্বাদ নিয়েই তিনি মামদানির বিরুদ্ধে নেমেছেন। আপনি একজন ডেমোক্রেট হওয়ার পরে ওয়াই ইউ আর সাপোর্টিং এই ধরনের যে ক্লাউড যার বিহাইন্ডে আছে, যার আপনার যিনি ইমিগ্রেন্ট কমিউনিটির সাথে যার সম্পর্ক আমরা এর আগে খুব ক্ষীণ সম্পর্ক দেখেছি, যেখানে উই হ্যাভ আওয়ার ওন সাউথ এশিয়ান ইমিগ্রেন্ট এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট, আপনি কেন সাপোর্ট করছেন আপনার কুওমোকে? প্রথমে একটা করে অ্যানসার দিই। আপনি যে অ্যালিগেশনের কথা বললেন, ক্লাউড যেটা আছে, ক্লাউড অনেকের এগেইনস্টই আছে। আপনার স্কট স্ট্রিঙ্গারকে কতটুকু চিনেন আমি জানি না, উনি কিন্তু সেম কেসে 2020 সালে হি ওয়াজ ওয়ান অফ দি টপ মোস্ট ফার্স্ট রানার, সে কিন্তু ছিল ফার্স্ট রানার, তাকে কিন্তু এই সেম অ্যাকিউজেশনে তাকে ইলেকশন থেকে ড্রপ করতে হয়েছে।
তো কুমো কিন্তু স্বাধীনভাবে যাতে বিচারটা কার্যকর করা যায় সেই জন্য কিন্তু সে স্টেপ ডাউন করেছে, হি ওয়াজ নট ইনডাইক্টেড। আমরা যদি দেখি আমাদের প্রিয় এক নেত্রী যাকে আমরা সবাই খুব ভালোবাসি, লেটিশিয়া জেমস, যিনি নাকি অ্যাটর্নি জেনারেল, সে কিন্তু রিসেন্টলি ইনডাইক্টেড হয়েছে। কুমো ওয়াজ নেভার ইনডাইক্টেড ফর মর্টগেজ ফ্রড। Do you believe that Letitia James did that? I don't believe it. আমি এটা বিলিভ করি না। আমি তাকে অসম্ভব ভালোবাসি এবং ভালোবাসবো। ইটস এ পলিটিক্যাল গেম। এবং যে কেসে সে সবগুলোতে স্টেপ ডাউন না করলেও পারতো, কারণ বিকজ হি ওয়াজ নেভার ইনডাইক্টেড। সে কিন্তু এটা ছেড়ে দিয়েছে শুধু বিকজ উনি চেয়েছে যে এটা একটা সুন্দরভাবে এটা একটা বিচার হোক, এবং সেই বিচারে সে কিন্তু ফুল রায় পেয়েছে জাজ থেকে, জাস্টিস সিস্টেম থেকে তাকে কিন্তু ফুললি বেকসুর বলা হয়েছে, যার কারণে আজকে সে ইলেকশন করতে পারছে, মেয়রাল ইলেকশনটা সে পার্টিসিপেট করতে পারছে। সো দিস গেম ইজ ওল্ড গেম। এই গেমগুলো সবসময় চলছে এবং চলবে। যখনই কোনো ক্যান্ডিডেট কিছু ভালো করবে এবং সে এগিয়ে যাবে, যখনই তাকে মনে হবে থ্রেট মেইন স্ট্রিমের অনেকের কাছে, এবং যাকে মনে হবে যে এখনো তার সময় হয়নি, তার সময়ের আগেই সে এগিয়ে গিয়েছে, এরকম ঘটনাগুলো সবসময় ঘটে। এনিওয়ে, এটা হলো প্রথম কনসার্ন আপনাকে দিলাম। সো যে ব্যক্তি, আপনি যদি জাস্টিস সিস্টেম ট্রাস্ট করেন, ইউএস এর, আপনি যদি, আপনারা জানেন যে আমেরিকা ইজ নোন ফর দ্য জাস্টিস সিস্টেম। আপনি যদি এই জাস্টিস সিস্টেমকে বিলিভ করেন, বিইং এ ইউএস সিটিজেন, বিইং অ্যান আমেরিকান, ইউ নিড টু ট্রাস্ট এন্ড হ্যাভ ফেথ অন দ্য জাস্টিস সিস্টেম। যে জাস্টিস সিস্টেম তাকে ফুললি বেকসুর দিয়েছে, এরপর আপনারা যদি এই কথা বলেন, তো ইউ ডোন্ট হ্যাভ দ্য ট্রাস্ট অন দ্য জাস্টিস সিস্টেম। আই উইল পুট ইট লাইক দ্যাট ওয়ে। এবার আসেন আপনি সেকেন্ড, কেন আমি কুমোকে সাপোর্ট করছি? বিকজ অফ দ্য পলিসিস। আমাদের যে মেন্টালিটি এবং পলিসিস যেগুলো আমরা চাচ্ছি, সেটা কুমোর সাথে আমাদের ম্যাচ করে। কুমোকে উই ডোন্ট ওয়ান্ট পুলিশ ডিফান্ডিং, যেটা পুলিশ ডিফান্ডিং চাচ্ছি না। যেটা চাচ্ছি, আমরা নতুন করে পুলিশ অফিসার আরো নিতে চাচ্ছি, 5,000 পুলিশ অফিসার আমরা নিয়োগ দিতে চাচ্ছি। যেটা কুমো বলতে যাচ্ছে যে আমরা জানেন যে 10,000 পুলিশ অলরেডি কম, আপনার অলরেডি কম এনওয়াইপিডিতে। 10,000 পুলিশ অফিসার ইজ অলরেডি ডাউন, এবং পুলিশে কেউ চাকরি করতে চাচ্ছেন না। আর্লি রিটায়ারমেন্ট, দেয়ার লট অফ এক্সাম্পল আমার ফ্যামিলিতেও আছে যে আর্লি রিটায়ারমেন্ট নিচ্ছে, বিকজ পুলিশকে এখন যেভাবে চালানো হচ্ছে, পুলিশকে অনেক কিছুই করতে দেওয়া হচ্ছে না, পুলিশের অনেক ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে, এবং এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবে আমি মনে করি আমাদের অপোনেন্ট গ্রুপ, যে পলিসির সাথে আমার মিলে না। ক্রাইম রেট এত হাই নিউ ইয়র্কে, কিছুটা এরিক অ্যাডামস অনেকটা কন্ট্রোল করতে পেরেছিলেন, বাট এখন আর পারছেন না। এখন তার শেষ সময়, সে এখন নাক গলাচ্ছেও না। আর ইউজুয়ালি ইলেকশনের আগে সবসময় দেখা যায় জাস্টিস ক্রাইম সিস্টেমটা একটু বেড়ে যায়। এরপর আমি যেটা আপনারা জানেন যে ডিক্রিমিনালাইজেশন, এটা কিন্তু অনেকে বুঝতেছে না টার্মটা। ইটস অলমোস্ট লাইক এ লিগালাইজেশন অফ প্রস্টিটিউশন। আপনারা বলতে পারেন সে চাইলেও করতে পারবে না, নো, পারবে। আপনি প্রতিটা জায়গায়, প্রেসিডেন্ট আপনাকে বলে দিই হোয়াট ইজ ডিক্রিমিনালাইজেশন প্রস্টিটিউশন। তার মানে ইটস নট ইফ ইউ, মানে ইটস থিং যে আপনার এটার কোনো ক্রিমিনাল অফেন্স নেই। সো বেসিক্যালি যদি আপনার বাসার সামনে সেক্স ওয়ার্কার যদি এখন থাকে আপনার বাসার সামনে, ইউ ক্যানট কল দ্য কপস। যদি 5-6 জন আপনার বাসার সামনে গ্যাদারিং করে, যেটা এখনই করছে রুজভেল্টে, প্রস্টিটিউশন সিস্টেমটাকে কিন্তু আপনি বাদ দিতে পারবেন। এটা একটা আদিম পেশা এবং সারা জীবন থাকবে। কিন্তু আমার কথা হলো, যখন আপনি বলবেন ডিক্রিমিনালাইজেশন অফ প্রস্টিটিউশন, আপনি কি করছেন? আপনি থেকে সৌদি আরবের মতো কান্ট্রিতেও কিন্তু প্রস্টিটিউশন আছে। সো ইউ ক্যান নট, এটা আপনি কোনোদিন বাধা দিতে পারবেন। যেখানে জানা হয়, যা বলা হয় যে ইফ ইউ গট কট with a prostitute, both of them will be beheaded. So this is the law. সেখানেও কিন্তু আপনার প্রস্টিটিউশন আছে। তো আপনি কিন্তু এটা করতে পারবেন না। কিন্তু যখন আপনি বলবেন ডিক্রিমিনালাইজেশন অফ প্রস্টিটিউশন, তখন কি হবে? তখন এটাকে আপনি ইনস্টিগেট বা মোটিভেট করবেন। তখন এটা আরো পরিমাণ মানুষ তখন এটাকে মোটিভেট করবে, এবং এই পেশাকে আপনি আরো সামাজিকভাবে স্বীকৃতি দিবেন। এখন আপনি বলতে পারেন আসলে এটা এভাবে বলিনি, ওইভাবে বলছে, ইট কুড টুইস্ট এনিথিং, বাট দ্য ওয়ার্ড ইউ সেড ইট ইজ ডিক্রিমিনালাইজেশন, হুইচ ইউ নিড টু স্টাডি। ডিক্রিমিনালাইজেশন ডিকশনারিতে কি বলে, এবং ইউ গো থ্রু দ্য থিংস। এখন আপনি বলতে পারেন যে এটা চাইলেও সে করতে পারবে, অফকোর্স করতে পারবে। মেয়রের এক্সিকিউটিভ পাওয়ার আছে। মেয়র যদি এনওয়াইপিডি কে বলে দেয় যে দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ ক্যানট গো ইন আ কল অফ দিস কাইন্ড অফ কল, এনওয়াইপিডি উইল নট রেসপন্ড ইট ব্যাক। এটা তার মেয়রের একটা এক্সিকিউটিভ ক্ষমতা আছে। এই পর্যন্ত হলো একটা পলিসি। সেকেন্ড হলো জেন্ডার চেঞ্জ এর ব্যাপারটা। হি রাইজ $65 মিলিয়ন। এমনিতেই এখন যেটা করেছে, এটা আপনারা বলতে পারেন যে অমুকের সময় সেটা সাইন হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি এলজিবিটি কিউ কে অনেকে সাপোর্ট করে, ইনক্লুডিং মাইসেলফ, আই ডোন্ট কেয়ার। আমি আপনাকে বলছি, সিভিক আইনে যখন আপনি এগুলোকে আইন করে দিবেন, যখন আপনি এগুলো মোটিভেট করবেন, তখন কিন্তু প্রবলেমগুলো অ্যারাইজ করবে। সো আপনি যেটা করছেন যে $65 মিলিয়ন রেজ করছেন, 65 ফর দ্য মাইনরস হু ক্যান চেঞ্জ দ্য জেন্ডার উইদাউট প্যারেন্টস কনসেন্ট। এই কথাগুলো কিন্তু কেউ বলছে না।
হোয়াট ইউ ডিড, আপনার আরেকটা লেভেল, নেক্সট লেভেলে নিয়ে গেলেন। সো এইটাকে আপনি আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন। বেসিক্যালি এই জিনিসগুলোকে সিভিক সোসাইটিকে আপনি মোটিভেট, বাচ্চারা কি আন্ডার এজ 13 থেকে 19 বছর, দিস আমরা কি বলি অ্যাডোলেসেন্ট স্টেজ, এই স্টেজে কি হয়, দে অলওয়েজ ট্রাই টু গ্রিপ দ্য ব্যাড থিং রাদার দ্যান দ্য গুড থিং। বাপমা শাসন করলে তারা মাইন্ড করে, তারা খেপে যায়। We have seen lot of calls like that. কত এরকম কেস আসছে আমার কাছে, আপনার কাছে, আমাদের কাছে, যে বাচ্চারা কল করে দিয়েছে বাপ মার উপরে, যে আমার বাবা মা আমার উপরে, বাবা মা আমাকে অত্যাচার করছে। Okay, so জি, then let him finish and then কাজী ফজি আপনাকে প্রথম দেব। জি না, আমি যখন কথা বলবো ফজিয়া আপা, ডোন্ট টক লাইক দ্যাট। বকবাস আপনিও করতে পারেন, আমিও করতে পারি। আমি যখন কথা বলা আমার তখন বলতে দিবেন, বি হ্যাভ রেসপেক্ট, আর আপনি চলে যান। আমাকে আমি চলে যাওয়ার পর আপনি আসেন। বলুন, আপনি ডোন্ট বি ডিসরেসপেক্টফুল। আমারটা আমাকে বলতে দিবেন, আপনারটা আপনি বলবেন। আপনারটা বলুন, আপনারটা শেষ করুন। জি, আমাকে কোশ্চেন করেছে, আমি কোশ্চেনের অ্যানসার দিচ্ছি। সো প্লিজ বি রেসপেক্টফুল ফর ইচ আদার। ওকে, জি বলুন, শেষ তো আপনার কি শেষ? আমার আপনি জানতে চেয়েছেন আমার কাছে যে পলিসিগুলোকে আমি সাপোর্ট করি না বলেই আমার সাথে সেসব চলছে না, আমি সাপোর্ট করিনি। ঠিক আছে, এখন অনেকেই সাপোর্ট করতে পারেন, অনেকে তারা হয়তো বুঝে না বুঝে অনেকেই সাপোর্ট করতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমার ব্যক্তিগত ব্যাপারের সাথে আমি একমত নই। এবং আপনাকে আরেকটা জিনিস বলে রাখি যে আজকে যে ব্যাপারগুলো ঘটছে, আজকে যে টাইট রেস হচ্ছে, অনেক কিছু ব্যাপারে আপনারা অনেকে দেখছেন যে আজকাল অনেকেই বের হয়ে আসছেন এই ভোট দেওয়ার জন্য। কেন হচ্ছে এসব? মাত্রাতিরিক্ত যখন আপনি রিলিজন এবং এথনিসিটি ইউজ করবেন, আপনি যখন এথনিসিটি এবং রিলিজনকে ইউজ করবেন একটা ইলেকশনে, যেটা আই হ্যাভ নেভার সিন বিফোর, দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার, তখন এই জিনিসগুলো, ডিভিশনগুলো চলে আসবে। আমরা অন্যদিকে যাচ্ছি না, এই পর্যায়ে থাকি, তারপর আমরা উইল ডিসকাস অ্যাবাউট। বাট আপনি তো প্রথমে জোহরানকে সাপোর্ট করেছিলেন, এটা পরে আসবো আপনার কাছে আমি আবার। কাজী ফজি আপনার কাছে যাই। কাজী ফজি, আপনি শুনেছেন ফাহাদ সুলাইমান যা বলেছেন, এবং এটা ওনারা আমাদের প্রোগ্রামে না, ওনারা বিভিন্ন জায়গায় ফ্লায়ার দিচ্ছেন, বিভিন্ন সমাবেশ করছেন এবং এই কথাগুলো বলছেন, এবং আমরা মনে করেছি যে এই বিষয়গুলো আসলে আলোচনা হওয়া উচিত। সো হোয়াট ইজ দ্য আনসার উনি যা বললেন? প্রথম কথা হলো, ফাহাদ সুলাইমান জোহরানের ক্যাম্পেইন থেকে কোমর ক্যাম্পেইনে পলিসির জন্য যায় নাই। ফাহাদ সুলাইমান যেরকম এরিক অ্যাডামের অ্যাডমিনিস্ট্রেশনে একটা জায়গা পেয়েছিল, সেটা না পেয়ে ওনার ক্লিয়ার ভাষায় আমাকে বলেছে, উনি যদি মিথ্যাবাদী না হন তাহলে এই কথা স্বীকার করবেন। উনি ক্লিয়ার ভাষায় বলেছে যে আমি তাদের কাছে পাত্তা পাই নাই। তার মানে ওনার পাত্তা না পাওয়া হয়েছে ওনার আপসেটের মূল কারণ, যে জোহরান ক্যাম্পেইন পাত্তা দেয় নাই, তার জন্য উনি কোমের ক্যাম্পেইনে জয়েন করেছেন। এটা হলো ফার্স্ট কথা। এটা উনি আমাকে নিজে বলেছেন, এটা আমার কারো কাছ থেকে শোনা কথা না, কারো কাছ থেকে বলা কথা না। ফার্স্ট একটা অ্যান্সার দিলাম। দ্বিতীয় কথা হলো, ডিক্রিমিনালাইজ অ্যান্ড লিগ্যালাইজ। আমরা মুভমেন্টের ভাষায় কথা বলি, মুভমেন্টে আমাদের জন্ম, আর মুভমেন্টই আমাদের সারা জীবন সফল সাধনা। ডিক্রিমিনালাইজ আর লিগ্যালাইজেশনের মধ্যে আসমান জমিন ফারাক। আমরা বলি যখন বর্ডারে একজন ইমিগ্রেন্টকে ধরো বা ডিটেনশনে পাঠাও, ডোন্ট ক্রিমিনালাইজ ইমিগ্রেন্ট কমিউনিটি, মানে তার সাথে ক্রিমিনালের মতো আচরণ করবা না, ফুললি ডিগনিটি রেসপেক্ট দিয়ে হিউম্যানের মতো আচরণ করবা। সে ক্রিমিনাল না যে তুমি দৈরাই তার ক্রিমিনালের মতো ট্রিট করা শুরু করবা, এটাকে বলে ডিক্রিমিনালাইজ। এবং একজন সেক্স ওয়ার্কার আমার বাড়ির সামনে দাঁড়াই থাকলে, আমার বাপের সম্পত্তি রাস্তা, যে রাস্তায় দাঁড়াই থাকলে আমি পুলিশ কল দিয়ে দিব? একজন মানুষ কি সেক্স ওয়ার্কে এমনি আসে? এইসব মানে আমি এখন বলতে চাই না মুখ দিয়া, পুরুষেরাও যদি না যায়, সেক্স ওয়ার্কারের বিজনেসটা কোত্থেকে আসে? কেন সেই পুরুষদের ক্রিমিনালাইজ করার কথা উঠতেছে না? ওই ইমাম, ওই সমাজের সকল নেতারা সেই পুরুষকে ক্রিমিনালাইজ করার দাবি তো একবারও উঠায় না। ক্রিমিনালাইজ করতে হবে কাকে? সেক্স ওয়ার্কার। both of them can be convicted. আপনি রেসপেক্ট করবেন? আচ্ছা আচ্ছা, ওয়েট, লিগালাইজ হইলে একটা পিস অফ লেজিসলেশন যাবে, সেই পিস অফ লেজিসলেশন পাস হইতে হবে। মেয়র অনুমতি দিবে পুলিশকে, পুলিশ তুমি ওদের সাথে ভালো আচরণ করো, ওদের ব্যবসা আগে বাড়ায় দাও। এতই সোজা নিউ ইয়র্ক সিটি বেউকুফ পাইছে আমাদেরকে। দুই কথার উত্তর। 3 নাম্বার কথা যেটা বলতেছে যে এই শহরকে, আমাদের পোলাপানকে, আমাদের সমস্ত মানুষকে নষ্ট করে ফেলবে, আমরা সো এন্ড সো, এগুলা সমস্ত কিছু হলো বাহানা। বাহানাটা হলো আমাদের সমাজের কিছু মানুষ সেলফ সেন্টারিক। আমি কেন নেতা হইতে পারলাম না? আমাকে কেন পাত্তা দিল না? আমি তো অনেক বড় একটা শেঠ ছিলাম উমুকের আমলে। এরিক অ্যাডাম তার ট্রানজিশন টিমে 700 মানুষকে নিচ্ছে, কারণ এরিক অ্যাডাম খুব ভালো করেই জানে যে আমি
এই সমস্ত মানুষের হাতে রাইখা টিকতে হবে, কারণ কন্ট্রোভার্সিয়াল লোক সে ছিল। টিজামের সাথে এন্ডোকুমোকে তুলনা করছে। এন্ডোকুমো শুধু 20 মিলিয়ন খরচ করছে আমাদের মেয়েরা যারা কেস করছে তাদের কেসকে, তাদের গাইনোকোলজিক্যাল রিপোর্টকে, এই সমস্ত জিনিসকে ব্যবহার করতে আমার স্টেটের মানি এন্ডোকুমো খরচ করছে। সিনিয়র সেন্টারে 20,000 মানুষকে মাইরা 5,000 বলছে, সেই ডাটা লুকাইতে আবার খরচ করছে। আমাদের সমস্ত কিছুর মাধ্যমে যখন প্রেশার সে সহ্য না করতে পারছে, দায় নিয়ে সে পদত্যাগ করছে। টিজামের সাথে কোমর তুলনা, সেই মানুষের চিন্তাধারা কি? আরেকটা কথা বলবো, সেটা হলো আমাদের বাচ্চা নষ্ট করে ফেলবে, আমাদের উমুক নষ্ট করে ফেলবে, পোস্টের টুসটা সমস্ত শহরকে ধ্বংস করে দিবে, যেসব কথা বলা হইতেছে, রিলিজিয়াস জিনিসকে তারা টুইস্ট করতেছে, তারা ব্যবহার করতেছে, তারা বেউকুফ বানাইতেছে। গত পরশুদিন একটা মসজিদ কমিউনিটির সাথে আমাদের মিটিং হয়েছে, মানুষ এখন গালি দিয়া বলতেছে এগুলো আর বেচা যায় না। যেমন জেনোফোবিয়া, ইসলামোফোবিয়া আর বিক্রি হইতেছে না এই শহরে। নিউ ইয়র্ক ফর নট সেল কেন কথাটা বলা হইতেছে? আমরা আর এগুলাতে বিক্রি হইতেছি না, আমরা এগুলার অনেক ঊর্ধ্বে চলে গেছি। মুসলিম কমিউনিটি অনেক আগে বেড়ে গেছে। আমরা এই সমস্ত নেতাদেরকে বলি গেট কিপার, ওয়ার্কিং ক্লাস মানুষের গেট কিপার হয়ে তারা থাকতে চায়। এই গেট কিপারদের মাধ্যমে একজন মেয়রকে সমাজে আসতে হবে, এই গেট কিপারদের মাধ্যমে একজন অ্যাসেম্বলিম্যানকে সমাজে আসতে হবে। গেট কিপারদের গেট কিপিং বন্ধ হয়ে গেছে। জোহরান মামদানি মাস মুভমেন্ট বিল করছে ক্যাম্পেনে, যেটাতে ইচ অ্যান্ড এভরি ওয়ান ওন করতেছে জোহরান মামদানির ক্যাম্পেনকে। কোনো গেট কিপারের আর বেল নাই, ভাত নাই, যার জন্য তারা এতটা উগ্রতা দেখাইতেছে। যে ইমামের কথা বলেন, সেই ইমাম পেড ইনফরমেন্ট এনওয়াইপিডির, আমাদের কাছে প্রুফ আছে এপিআই ডকুমেন্টে। সেই ইমাম যে নিজের কমিউনিটিকে বিক্রি করে, যে ইমামের পিছে পরকালে গিয়া নাকি মানুষ লাইন ধরে দাঁড়াবে, সে হবে নেতা, সেই ইমাম যখন নাকি তার কমিউনিটির মানুষের ইনফরমেশন সেল করে সংসার চালায়, রুটি রুজি করে, সেই ইমামরে আমরা ইমাম বলবো? আর সেই ইমামের কথা বিশ্বাস করবো? পোস্টার, লিফলেট, ফ্লায়ার, নিউজ, আমাদের এথনিকসিটি মিডিয়াগুলাকে প্রলোভন দিয়া দিয়া এর চালাইতেছে প্রস্টিটিউশন লিগালাইজেশনের উপরে। বিকবে এগুলা? বিকবে না, কারণ তাদের অ্যাড আর আমাদের মুখ। আমরা হাজারো মুখ কথা বলতেছি, 90,000 ভলেন্টিয়ার এই মুহূর্তে আমরা দরজা নক করে কথা বলতেছি মামদানির জন্য। আর মামদানি আমাদের কেউরে পয়সা দিতেছে না, নিজেরটা খাই আর না খাইয়া কাজ করতেছি আমরা। গেল আরেকটা জিনিস, সবচেয়ে বড় কথা যেটা, ভোটাররা দলে দলে বের হয়ে আসতেছে রিলিজিয়াস টুইস্ট ব্যবহার করে না। আমাদের 1,20,000-এর উপর মানুষ রিসেন্ট টাইমে বাফেলো, ব্রিংহামটন আর আলবেনিতে শিফট হয়ে গেছে। তারা বলতেছে এই সিটি আমরা আর কাউরে মুভ করতে দিব না। আজকে সকালবেলা অনেস্টলি একটা জিনিস আমি আমার নিজের চোখে দেখে আমার চোখে পানি আইসা গেছে। একটা দম্পতি দাঁড়ায় আছে ভোট সেন্টারের সামনে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমরা ভোট দিতে আসছো? বলে আমি ভোট দিতে দিয়ে আসছি, আমার ওয়াইফ এখন ভোট দিতে গেছে, আমি বাচ্চা নিয়ে বাইরে দাঁড়ায় আছি। বললাম কারে ভোট দিলা? বলে অবভিয়াসলি জোহরান রে, আমার এই বাচ্চাটার জন্য আমি এই শহর রাইখা যাব না, যেই শহরে আমি বড় হইছি, দম বন্ধ কইরা মার্জিনালাইজ থাইকা পুশ হইয়া, সেই শহর আমি তো আমার বাচ্চার জন্য রাখবো না। আমার বাচ্চার জন্য আমি এমন এক শহর উপহার দিতে চাই, তার জন্য আমি জোহরানের ক্যাম্পেইনে আসছি। আর এনওয়াইপিডির কথা বললো, এনওয়াইপিডি কেন কাজ করতে চায় না? কেন এনওয়াইপিডি রিটায়ারমেন্ট নিতেছে? এনওয়াইপিডি রে মেন্টাল হেলথ ডিল করতে দেয়, এনওয়াইপিডি রে ডোমেস্টিক ভায়োলেন্স ডিল করতে দেয়। এনওয়াইপিডি এটার উপর অভিজ্ঞতা না। উইন রোজারিওর মতন ইনোসেন্ট ছেলেটাকে মাইরা ফেলছে, ব্লেমটা যাচ্ছে এনওয়াইপিডির উপরে। এনওয়াইপিডি টায়ার্ড হয়ে গেছে। এই এরিক অ্যাডাম 888 কল দেওয়া বন্ধ করছে, যার জন্য এনওয়াইপিডি টায়ার্ড। এনওয়াইপিডিতে আমাদের লোক বাড়ানোর দরকার নাই। যখন আমরা ডিফান্ড এনওয়াইপিডি বলি, ওরা বলে আমরা তো ডিফান্ড করবো না। ওরা ডিফান্ডের মানেই বুঝে না। আমার বাচ্চার স্কুলের টাকা কাইটা নিয়ে, আমার পার্কের টাকা কাইটা নিয়ে, আমার রাস্তার উন্নয়নের টাকা কাইটা নিয়ে ডেলি ডেলি এনওয়াইপিডি হায়ার করবে। ক্রাইম কি কখনো পুলিশ দেওয়া বন্ধ হয়? রুট কজ থাকে সমাজে ক্রাইম বাড়ার, সেই রুট কজ বন্ধ করতে হবে। আমাদেরকে শিক্ষিত বানাইতে আসে, শিক্ষিত আগে নিজে হইয়া নেই। সমাজের রুট কজ যতদিন বন্ধ না হবে, পুলিশ কোনোদিনও পারবে না ক্রাইমকে বন্ধ করতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এনওয়াইপিডিও চায় না এইসব ডিউটি করতে। এই এনওয়াইপিডি দিয়েই সেম কাজ হবে, যেই এনওয়াইপিডি যদি খালি তাদেরকে মেন্টাল হেলথ আর ডোমেস্টিক ভায়োলেন্স থেকে সরাই দেওয়া হয়। থ্যাংক ইউ ফজিয়া, থ্যাংক ইউ সো মাচ। ফাহাদ, আপনার কাছে আসবো। সুলেমান, ইব্রাহিম শরীফ, আপনি কিছু বলতে যাচ্ছিলেন মনে হয় এই বিষয়ে?
জি ধন্যবাদ তাহের সাহেব। আমার মনে হয় আপনিও একটা ডেমোক্রেটিক ক্লাবের সদস্য, আমি কি জানি না, মানে টাইম টেলিভিশনে এটা টেলিভিশন না করে যদি মানে আপনারা ডেমোক্রেটিক ক্লাবের একটা আলোচনা, সেখানে আমরা আরো বিস্তারিত আলোচনা শুনতে পারতাম। বাট যাই হোক, এটা যেহেতু টেলিভিশন, আমি মনে করি এখানে আরেকজন গুরুত্বপূর্ণ প্রার্থী আছেন কার্টিস সিলভা, তিনি এই নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রার্থী, এবং আপনারা এতক্ষণ আমরা যেটা শুনলাম যে বিরোধটা, সেটা ডেমোক্রেটিক ক্লাবের বিরুদ্ধে। আমরা জানি যে এই নির্বাচনে ডেমোক্রেটিক দলের জোহরান মামদানি, আপনার কথা শোনার পরে জি জি আমি শেষ করি। আপনার কথা শুনে আমার একটু হাসি আসছিল, আমি হেসে নেই আগে, দাঁড়ান আপনি ওনার কথা শোনার সাথে সাথে আমার একটা হাসি আসছিল, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে পুরা শহর নাকি ইঁদুরে পড়ে যাক, উনি মানে এখন আপনাদের নিজের হাসাটা নিজেই হাসেন, না না ওইটা আপাতত কার্টিস সিলভা নিয়ে হাসার দরকার নাই। কথাটা হচ্ছে যে এখন মানে এইটা এই নির্বাচনে অনেক খেলাই খোলে। আমার কাছে আমি তো আমি মানে লাকি ওর আনলাকি, আমি নিউ ইয়র্ক সিটির ভোটার না, কিন্তু এখান থেকে খবর পাইতেছি যে মানে এন্ড্রু কুমার নাকি বিরাট টাকা পয়সাও ছাড়ছেন। শুনেন, আমাদের বাংলাদেশি ভাইরাও যদি টাকা পয়সা পান আমার কোনো আপত্তি নাই, মানে শুনেন এগুলা যে আমরা সব মুসাফির সৎ হয়ে গেছি, মানে কালকে থেকে আমরা সব শুনলে সবাই টাকা পয়সা নানান ভাবে যদি আসে বিল টিল করে পাওয়া যায়, এটা আসতে না। কিন্তু ফাহাদ সুলেমান ভাইদের তো আমি চিনি, ওনারা ভালো লোক, কিন্তু এই ফাহাদ সুলেমান ভাইরা যখন সবাই একসাথে মানে ইয়ের পক্ষে দাঁড়ালেন, ওই এরিক অ্যাডামের পক্ষে দাঁড়ালেন, তখন আমরা সবাই বলতে পারতাম যে হ্যাঁ, বাংলাদেশি সমস্ত কমিউনিটি ঐক্যবদ্ধভাবে একজন মানুষের পক্ষে আছে। আমরা পছন্দ করি আর না করি, আমি তো তখনও পছন্দ করতাম না, তাহের সাহেব আপনি ওই তার হাতে হাত দুটো দাঁড়িয়ে থাকতেন, এগুলো আরেক গল্প। কিন্তু এখনকার কথা হইলো যে কোনো কারণে হোক, টাকা পয়সার কারণে হোক, নীতি তো পরে আমাদের অনেকের কাছে টাকা পয়সা সুযোগ সুবিধা আমার পাত্তা দিল কি না দিল, এটাও একটা জরুরি বিষয়। এই কাজী ফৌজি আপা, আপনারা একটা মাইন্ড করেন কেন কিছু বললেই, আমারে পাত্তা না দিলে আমি তো খেপতেই পারি। এখন আমি তো মানে কি রামকৃষ্ণ মিশন চালাই নাকি? এখন এই পাত্তা না দেওয়ার লোক পাত্তা পাওয়ার জন্য যদি ওইদিকে যান, কিন্তু আমাদের জন্য একটা সমস্যা হলো জোহরান মামদানির যে অবস্থা দেখতেছি, সে পাস করবে, এটা এই এখনো 10 ভাগের ডিফারেন্স। এই পাস করার পরে আমরা জোহরান মামদানিকে বলতে পারবো না যে আমরা সমস্ত কমিউনিটি ঐক্যবদ্ধ হবে তোমার পেছনে দাঁড়িয়েছিলাম। এইটা মানে এইটা থাকলে আমাদের বার্গেইন করা, আমাদের পরবর্তী ধাপে যাওয়াটা সহজ হতো। আর আবু তাহের সাহেব, আপনি যদি ডেমোক্রেটিক দলের এইরকম একটা প্রাইভেট মিটিং আবার ইয়েতে টাইম টেলিভিশনে চালান, তাইলে এটা টাইম এক্সক্লুসিভ ব্যাপারে 2-3 ঘন্টা দিলে সবাই আলোচনা করতে পারলেন, আমরা একটু শুনলাম। আপনার কথা শোনার পরে আবার আমার হাসি চলে আসছে, কার্টিস সিলভার নাম শুনলে আমার হাসি চলে আসছে, বিকজ হি ইজ নট কাউন্টেবল পারসন এট অল। এই ইলেকশনের বিষয়ে মাত্র 10% নিয়ে আলোচনা করে সময় নষ্ট করে লাভ কি আপনার? এই 10% 11% যদি এই লোক দাঁড়ানো না থাকতো তাহলে আর কোনো পক্ষে যাইতো। জি, সে কি বাংলাদেশীদের একটি কোনো প্রোগ্রামে? ফার্স্ট অফ অল, দিস ইজ এ বাংলাদেশি কমিউনিটি টেলিভিশন। এই কার্টিস ছিল যার কথা বলে আপনি 3 মিনিট সময় নিয়েছেন, did he ever came to any Bangladeshi organization যে I am looking for your support, so আমার দরকার নাই তাকে নিয়ে আলোচনা করব, it's a waste of time, I'm not going to discuss about him, and then only 10% এটা কোনো কাউন্টেও না এটা, and then the party he belong, এই পার্টির যে চিফ এখন ট্রাম্প, সেই বলেছে যে ওরে এখন ইলেকশনে আনা মানে পুরো শহর নষ্ট হয়ে যাবে, ইঁদুর বিড়াল পড়ে যাবে। এই মুহূর্তে ট্রাম্পের পক্ষে আপনি কথা বলতেছেন, মানে আপনারা কোন সময় কার প্রিয় হয়ে যান তার পক্ষে কথা বলেন, এটা তো বোঝা মুশকিল। বাট এনিওয়ে, এই টেলিভিশনটা আপনাদের, এবং আপনারা এটা নিয়ন্ত্রণ করবেন। কার্টিস একজন জনদরদী মানুষ, একটা সঠিক নীতিবান মানুষ, কথা বলতে পারবে কিনা এটা আপনি সিদ্ধান্ত নিতেই পারেন। কার্টিস সিলভাকে নিয়ে আসেন, আলোচনা করতে চান, কালকে নিয়ে আসেন, আপনি আনতে পারবেন তাকে? I will give him half an hour time. Okay, I can try, but thank you আপনার অফারের জন্য। আমি আপনাকে হাফ এন আওয়ার সময় দেব, কার্টিস সিলভাকে নিয়ে আসেন কালকে আপনি, I will give him half an hour. জি, এই আপনি না 10% নিয়ে কথা, আমরা বলছ এই উত্তপ্ত বিতর্ক আপনাদের নিজেদের মধ্যে যে উত্তপ্ত বিতর্কটা, এটা শুনে আমরা একটু বিনোদিত হই। জি, শেষ। এই বিষয়ে আর কোনো আলোচনা করার দরকার আছে মনে হয় না। আমিন ভাই কিছু বলবেন এই বিষয়ে? আর সালাম আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আমি ওই বিতর্ক না গিয়ে আমি কয়েকটা এখান থেকে একটা আমি আই ওয়ার্ক ফর বোর্ড অফ ইলেকশন টু, সো আমি ওই যে একটা তথ্যকে কারেক্ট করি, আপনারা কেউ ওই 2টা জায়গায়
দুইটা জায়গায় জোহরানকে ভোট দিবেন না, তাহলে ওটা মেশিন নিবে না। কে যেন বললেন যে ওটা পপ আপ হবে না, উনি বলছেন মেশিন নেবে না, মেশিন আটকায় দেবে, তারপরে যদি আপনি আবার কাস্টে টিপ মারেন ওই মেশিনের একটা বাটন আছে ইউজুয়ালি আবার নতুন ব্যালট ইস্যু করা হচ্ছে, আর সেখানে ওইটা হলো আমি মেশিনের একদম অপারেটিং এর সেখান থেকে জানি যে এটা 2বার 3বার করে এটাকে করতে হচ্ছে, আর 3বারের বেশি হয়ে গেলে এটা কিন্তু বাদ হয়ে যাবে, তখন ভোটটা আর কাস্ট হবে না। তো ওইটা একটা জিনিস। আর সেকেন্ড থিং হলো কি, আসলে আপনি যেটা বললেন যে আমাদের ইউনিটিটার বেশ দরকার ছিল, এটা অবশ্যই আমরা সবাইকেই সম্মান জানাই যে জারিত, কিন্তু মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা ওইটা আর কি খুবই খারাপ। আমাদের ওইটা যে আমরা যারাই করতেছি কিংবা করতেছি মিথ্যাগুলোকেও যেন প্রচার না করি। আমাদের ইউনিটিটা থাকলে, যেটা ইব্রাহিম ভাই বললে যে আমরা দাঁড়াতে পারতাম, যে দাঁড়াও আমরা ঐক্যবদ্ধভাবে তোমাদের পিছনে দাঁড়াইছি, সেটা হয়নি, হচ্ছে না। যে কোনো কারণেই থাকতে পারে, অনেক কিছুই আছে। আমাদের ফৌজিয়া আপাও বলছে, আমাদের ইব্রাহিম ভাইও বলছে, আর আমার প্রিয় আমাদের কি ভাই হাসান ফেরদৌস ভাই উনি যেটা বললেন ওনার কথাটা কিন্তু ঠিক। আমি গত ইলেকশনে আমাদের প্রাইমারিতে আমি যেইভাবে জোয়ার দেখছি ইয়াংদেরকে, এখন কিন্তু আমি কিছুটা কম দেখতেছি অনেকখানি, যে বুড়োরাই বেশি ভোট দিতে আসতেছে। সো উই ডোন্ট আস্ক দেম যে তোমরা কাকে ভোট দিচ্ছ, বাট কিন্তু ওইটা কিন্তু সিগন্যাল, ওই ভয়টা কিন্তু এটা রয়ে গেছে। আই হোপ যে November 4 ওরা গত সময় যেভাবে আসছে, ইভেন দো তারা ডেমোক্রেট না, তারাও আসছে যে আমি একটা অ্যাফিডেভিট ভোট দিব। আর ওইটা আমাদের ওই দিন আমাদের রেকর্ড পরিমাণ, আমি অনেক বছর ধরেই বোর্ড অফ ইলেকশন ডেতে ওদের সাথে কাজ করি, কিন্তু এইরকম রেকর্ড পরিমাণ অ্যাফিডেভিট আমরা কখনোই দেখি না, যেটা আমরা ওই গত প্রাইমারি, এই ডেমোক্রেট প্রাইমারিতে আমরা দেখেছি। তো আমি সবাইকে বলবো, আমরা কথা যাই বলি, যতই নাচানাচি যেই করি, আপনারা জানেন যে এটা খুব টাফ একটা টাইম। আমরা সবাই যেন সবাইকে মনে করিয়ে দিই যে সে ভোট দিয়েছে কিনা, সবাই যেন আমরা ভোট দিতে যাই। তো আমরা ভোট দিয়েই, এই তর্ক বিতর্ক তো এটা থাকবেই, এটা কম বেশি, তবে আমাদের তিক্ততার মধ্যে না গিয়ে যদি আমরা সহনশীলের ভাবে যদি করি, তাহলে আমি কেউ দোষ দেখি না যদি কেউ একজন থাকে আরেকজনকে। কারণ আমরা যদি সবাই যদি মামদানির দিকে যাই, আল্লাহ না করুক যদি মামদানি হেরে যায়, তবুও তো আমরা কমিউনিটির হেল্পের জন্য আমরা ফাহাদ ভাইয়ের সাথে থাকতে পারবো, ফাহাদ ভাই এনে দিতে পারবেন যদি ওনার সেই সদিচ্ছা থাকে, যদি উনি সেটা চায়। তো কিন্তু হয়েছে কি, সেইখানে আবার আমাদের নিজেদের মধ্যে কাদা সরাসরি কিংবা এইগুলি ওইটা আসলে না, আমরা কাদা সরাসরি করব না, আমরা বিকজ ডেমোক্রেটিক সোসাইটিতে না ওই যেভাবে মিথ্যে তথ্য দিয়ে আক্রমণ করা হচ্ছে ওইটাকেই বলতেছি। যে একজন ইমাম হয়ে জানেন, ওনার একটা পোস্টে উনি যখন লিখছে, আমি তখন লিখছি যে এটা ইটস এ লাই, উনি সাথে সাথে সেই পোস্টটা ডিলিট করে দিছে। তো ওইটা হচ্ছে যে ইমামের উনার না, উনি কিন্তু আবার আমাকে কেউ জিজ্ঞেস করছে, আমাকে বলেন সে কোন মসজিদের ইমাম, আমি বলছি ভাই উনি মসজিদের ইমাম না, উনার নামে ইমাম, উনি ইমাম সামথিং। তো ওইটা ওইভাবেই। তো আই হোপ আমরা সবাই একটু সচেতন থাকি, সবাই যে যার মতো কাজ করি, আর ইউনিটির জন্য আমরা যেন একটু কাজ করি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট আপনাকে যে এখন আমি দিতে পারবো 1.5 মিনিট সময়, আমাদের টাইম শর্ট করতে হবে। 10 minutes for response. আচ্ছা জি, গো ও মাই গড। না এখন ভাই আমার একটা সেকেন্ড, ঠিক আছে? আমাকে শুনতে পাচ্ছেন তো? এখন শুনতে পাচ্ছি, জি বলুন। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আবারও বলি, ফার্স্ট অফ অল আমি একটু বলি যে ফৌজিয়া আপা, আপনার সাথে আমার কোনো পার্সোনাল দ্বন্দ্ব নেই। অলওয়েজ আই লাভ ইউ, এন্ড অ্যাজ এ সিস্টার আমি সবসময় বলছি যে আই রেসপেক্ট ইউ, সো হ্যাভ সাম রেসপেক্ট ফর এভরিওয়ান। আপনি যে কথাটা বললেন যে আমি অমুকের কারণে তমুকের কারণে আমি চলে আসছি ক্যাম্পেইন থেকে, দিস ইজ নট গুড। এটা একটা টক শোতে আপনি আনতে পারেন না। আপনার সাথে যদি পার্সোনাল কথা হয়ে থাকে, দ্যাটস এ পার্সোনাল থিং। আমি কিন্তু আপনার ব্যাপারে শুনেছি যে আপনি কুমোর ক্যাম্পেইন করতে চেয়েছেন, ওয়েদার ইটস রাইট অর রং দ্যাটস নট দ্য ইস্যু, কিন্তু আপনি বলাতে আমি কিন্তু এটা বললাম। আপনাকে পাত্তা দেয়নি, এই কথাটা কিন্তু কুমোর ক্যাম্পেইন থেকে আপনি চেষ্টা করেছিলেন এবং কয়েকজনকে বলেছিলেন যে উই উইল ওয়ার্ক ফর কুমো। এবং আমার কাছে নাম বলতে চাই না, আমি টেলিভিশনে যদি জিজ্ঞেস করতে চান আপনি আমাকে ফোন করেন, আমি ফোন করে বলে দেবো কে নাম বলেছে আপনার। তো এইসব কিন্তু হবেই, আপনি এটা টাকশোতে আনতে পারেন না। হ্যাভ মিনিমাম রেসপেক্ট ফর ইচ আদার। আমরা কিন্তু শত্রু হয়ে যাইনি। আর আপনারা বারবার বলছেন আমরা গুটি সংখ্যক মানুষ, ঠিক আছে, গুটি সংখ্যক হলে আমাদেরকে কাউন্ট করছেন কেন? কেউ না কেউ তো থাকতেই হবে, এটা তো আপনাদের জন্যই ভালো, যেটা আমাকে আমিন মেহেদী ভাই এখনই বললেন। মিথ্যার আশ্রয়গুলো আসলে পলিসির কারণে এসেছে। এটা কিন্তু আপনি যেভাবে ডিফাইন করলেন বা ডিফেন্ড করলেন, দ্যাটস ইউর থিংস, এটা আপনি খুব ভালোভাবে করেছেন, ঠিক আছে, আমি রেসপেক্ট করবো, এবং আপনারও সেই রেসপেক্টটা থাকতে হবে যে আমি কি বলছি কি করছি না করছি সেটা।
এবার আসেন, না না ভাই আপনি একটু সময় দিতে হবে, আপনি আমাকে মাত্র কম সময় দিয়েছেন, বা ফৌজি আপা ঢোকার পরে আপনি আমার সময় তখনই কাট করেছেন, আমাকে দিয়েছেন 4 মিনিট, ফৌজি আপাকে দিয়েছেন 8 মিনিট, সো আমাকে আর 1 মিনিট দিতে হবে, নাম্বার আরো 1 মিনিট দিতে হবে, আমি এখনই শেষ করছি। তার ভাই আমি আপনাকে রেসপেক্ট করি, টাইম টিভিটা সকলের প্ল্যাটফর্ম, এটা একটা সকলের প্ল্যাটফর্ম, আমার সাপোর্ট আমি যাকে ইচ্ছা তাকেই দিতে পারি, দ্যাটস মাই ডেমোক্রেসি রাইট। এটাতে ইউনিটির কোনো কিছু হবে বলে আমার মনে হয় না। আমিন ভাই একটা কথা বলেছে, খোদা না খাস্তা যদি কুমু আসে, আমি ধরে নিলাম আপনারাই জিতবেন, আপনারা আগেই আছেন, আপনারাই জিতবেন, খোদা না খাস্তা যদি গেম চেঞ্জ হয়ে যায়, কেউ না কেউ তো রিপ্রেজেন্ট করতেই হবে, যেটা আমিন মেহেদী ভাই, থ্যাংক ইউ ফর কারেক্টিং মি, আমি বারবার বলি এই কথাটা, আমাদের সম্পর্কে ইউনিটি সবই থাকবে, এবং এই সম্পর্কটা হলো সবচেয়ে বড় কথা। আমরা অলরেডি প্রুভ করেছি, বাংলাদেশি আমেরিকানরা প্রুভ করেছে যে উই আর ওয়ান অফ দি মেজর ডিসিশন মেকার নিউ ইয়র্ক সিটি, এটা আমরা প্রুভ করেছি, সেটা সকলে মিলেই আমরা করেছি। থ্যাংক ইউ সো মাচ এটা করার জন্য, আর কোনো কিছু পাওয়ার জন্য করিনি। এরিক অ্যাডাম নিজে আমাকে অ্যাডভাইজারি কাউন্সিলে বসিয়েছিলেন, তিনি ডেকে বসিয়েছিলেন আমাকে, আমি যাইনি, আমি তার পক্ষেও কাজ করিনি, আমি প্রাইমারিতে স্কট স্টিঙ্গারে পড়েছি। আর লেটিশিয়া জেমসকে আমি অসম্ভব রেসপেক্ট করি, উনিও একটা ইন্ডাক্টেড হয়েছে কথাটা বলেছে, আমি লেটিশিয়া জেমসকে কম্পেয়ার করিনি কারোর সাথে, আমি বলেছি পলিটিক্স একটা নোংরা গেম, এটা চলে। স্কট স্টিঙ্গারও কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে, আপনি তো কতটুকু স্কটসকে, আই ডিড দ্য ক্যাম্পেইন, তাকে সবাই এন্ডোর্স করেছিল, তার এগেইনস্টও কিন্তু একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের কারণে সেই মেয়রের ইলেকশন থেকে সে ছুটে গিয়েছিল, রিজন একটাই, এটা একটাই ইস্যু, এটা একটা ইস্যু। সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য বড় বড় বহু কোম্পানির মালিক আজকে হিরো থেকে জিরো হয়েছে, ইটস আ বিগ থিং ইন আমেরিকা, এই জন্য কিছু আইনও পাস হয়েছে। সো আমরা ওইসব ব্যাপারে আমি এটাকে জাস্ট সাপোর্ট করিনি, আমি বলেছি যে একটা যখন জাজ বা জাস্টিস সিস্টেম যখন কাউকে ফুললি জাজমেন্ট দিয়ে দেয়, তারপরে আমাদের এটা নিয়ে কথা বলা উচিত না, কিন্তু আমরা দেখছি এটা নিয়ে প্রতি সময় সবাই কথা বলি। হ্যাঁ, আমি এই জায়গাটাই বলেছি যে এখন লেটিশিয়া জেমস ইন্ডাক্টেড হয়েছেন, তাই বলে কি আমরা ধরে নিব যে শি ইজ অলসো ইনভলভ ইনটু দ্যাট, এইটা মিন করেছি। আই লাভ লেটিশিয়া জেমস, আবারও বলি, বাই দ্য রেকর্ড আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে বলতে চাই, আই রেসপেক্ট হার লাইক এনিথিং। আমার মত বিনিময় দ্বন্দ্ব থাকতে পারে, আপনার ক্যাম্পেইনের সবাই এত অ্যারোগ্যান্ট, আপনি নিজে আমার কাছে স্বীকার করেছেন যে হাসান আসলে অনেকে রেসপন্স করতেছে না, দে আর ভেরি মাচ অ্যারোগ্যান্ট। এই অ্যারোগেন্সিটার জন্য যদি আজকে কিছু হয়ে যায়, অঘটন ঘটে, শুধুমাত্র এই অ্যারোগেন্সির জন্য হবে, শুধুমাত্র এই অ্যারোগেন্সির জন্য হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। কাজী আপা, আপনাকে another 1.5 মিনিট, and then আমরা অন্য আলোচনায় যাব। জি, যখন কোনো একটা মানুষ সামাজিকভাবে মিথ্যা কথা বলে, তখন প্রাইভেট বলে কিছু থাকে না। যখন সামাজিকভাবে বলে যে আমি পলিসির কারণে গেছি, আর ব্যক্তিগতভাবে বলে আমি পাত্তা না পেয়ে গেছি, এইটা পার্সোনাল থাকে না, এইটা হয়ে যায় ক্যাম্পেইনের উপর আঘাত, পলিসি পলিসি পলিসি, সারাক্ষণ একটা ডিক্রিমিনালাইজার লিগালাইজার গেম খেলতেছে, যেখানে স্পষ্ট ভাষায় এই দেশের মানুষ জানে হোয়াট ডাজ মিন ডিক্রিমিনালাইজ। আর এটা একটা পলিটিক্যাল গেম, এটাই আপনার পলিটিক্যাল গেম আপা। এই যে জিনিসটা, এই যে বলা যে আমাদের সমাজের কিছু মানুষ কোমর দিকে থাকবে, সে এই লিবারেল পলিটিক্স আমরা করি না। নো, কোমো যে কিনা স্টেটের থেকে রিজাইন করছে তার সমস্ত পাপ কার্য স্বীকৃতি দিয়া, সেই কোমোকে আমাদের নিউ ইয়র্ক সিটিকে লিড করতে দিবে। নিউ ইয়র্ক সিটি কি ভাই পৌঁছে গেছে? ওয়ার্ল্ড ক্যাপিটাল, এটা ওয়ার্ল্ড ক্যাপিটাল লিড করবে বেস্ট মানুষেরা। এরিক অ্যাডামকে আমাদের সমাজ সাপোর্ট করে যথেষ্ট ভুল করছে, সেই ভুলের প্রায়শ্চিত্ত আমরা এখন করতেছি। যদি আমরা সাপোর্ট করিনি, আমরা তখন মায়া উইলকে সাপোর্ট করছি। আমি মনে করি এত কথার পর আমাকে ফ্লোর না দিয়া আপনার হাসান ফেরদৌস ভাইকে ফ্লোর দেওয়া উচিত। আপনারটা শেষ হওয়ার পরে হাসান ভাইকে দেব। আর আরেকটা কথা আমি খুব দ্রুত বলতে চাই, বোর্ড অফ ইলেকশনের ভিতরে আর বাইরে দুই জায়গাতেই আমরা কাজ করতেছি, পিপলস ফিলিংও দেখি, আবার ভিতরেও গিয়ে 1 দিন কাজ করি। ব্যালটে যদি আপনি 2 বার জোহরান মামদানির নাম লিখেন, তাহলে কি হবে? আপনাকে আটকাবে স্ক্যানার যদি আপনাকে আটকায়, আর আপনি যদি এটা তারপরে পাস করেন, ভোট গোনা হবে। ক্যাম্পেইন আজকে লিগ্যাল ভাবে জানিয়েছে ভোট গোনা হবে, কিন্তু যেই জিনিসটা হয়, আপনি হয় ডেমোক্রেট পার্টি লাইনে নিচে নামেন, নইলে আপনি ওয়ার্কিং ফ্যামিলি পার্টির লাইনে নিচে নামেন। জোমানি উইলিয়াম এবং জোহরান মামদানি 2 বার আছে, এটা আপনি খেয়াল করেন যে আপনি একবারই দেন, যারই দেন একবারে দেন। তবে ওয়ার্কিং ফ্যামিলি পার্টি লাইনে দিলে যে জিনিসটা হবে সেটা হলো যে ওয়ার্কিং ফ্যামিলি পার্টি লাইনে যদি নাকি 50,000 ভোট পাওয়া যায়, তাহলে আমাদের এই তৃতীয় পার্টিটা টিকে থাকবে, যেই পার্টিটা ইউনিয়নকে রিপ্রেজেন্ট করে এবং ওয়ার্কিং ক্লাস মানুষকে রিপ্রেজেন্ট করে। এটাই হলো কথা। ভোট দিতে যান, ব্যালটের কিছু কোশ্চেন আছে পাবলিক রিলেটেড, ওই কোশ্চেনগুলো পড়ে যদি পারেন ভোট দেন, কিন্তু আপনারা ভোট দিতে যান, আর্লি ভোট দিতে যান। আর আরেকটা কথা বলছেন, কনসার্ন করছেন হাসান ফেরদৌস ভাই এবং আমিন মেহেদী ভাই, দুজনেই
ইয়াং ভোটাররা সারপ্রাইজলি হাসান ভাই এবার মেল ইন ব্যালটে বেশি ভোট দিয়েছে। লট অফ ইয়াং পিপল আমরা রাস্তায় পাইতেছি যারা বলে যে আমরা মেল ইন ব্যালটে ভোট দিয়েছি। ওরা কাজের চাপে থাকে, ওরা কোনো না কোনো কারণে এইবার মেল ইন ব্যালটটাকে প্রেফার করেছে। আমি মনে হয় কমসে কম এখন পর্যন্ত 25 জন ইয়তকে পাইছি যারা মেল ইন ব্যালটে ভোট দিয়েছে। ও ফ্যামিলিটাই দেওয়াই দিছে এইভাবে। এটা কেন প্রেফার করেছে আমার জানা নাই, কিন্তু এটা তারা করতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস হাসান ভাই। এনি কমেন্ট যদি খুব সংক্ষেপে কিছু বলতে চান? আমরা বাংলাদেশ প্রসঙ্গে একটু আলোচনা করবো এরপরে। এই মুহূর্তে আমার কিছু বলার নেই। ম্যারিজ ওয়াইজ এনিথিং এলস আপনি এড করতে চান? এনি জাস্ট 1 মিনিট? 1 মিনিটে কি বলবো জানি না। আপনি আজকে তো আমার সাথে সিন্ডারেলার সৎ বোনের মতো আচরণ করেছেন, এটাই শুধু বলতে চাই যে মাঝে মাঝে তো এটা হয়। না, আমি তো কোনো অসৌজন্যমূলক আচরণ মানে কোনো বিমাতাসুলভ আচরণ করি নাই, কারণ আপনি তো বিমাতাসুলভ না, সৎ বোনের মতো। এটা এখানে যারা আছেন এরা কেউ এটা স্বীকার করবেন না। হ্যাঁ, এই মোটামুটিতে না গেলাম তো আমি যেটা শেষ মুহূর্তে বলতে চাই যে আর্লি ভোটিং এখনো চলছে, মানে আগাম ভোট সেটা আগামী নভেম্বরের 2 তারিখ পর্যন্ত চলবে। আপনারা অনলাইন থেকে জেনে নেবেন আপনাদের ভোট কেন্দ্র কোথায়, আর সম্ভব হলে আপনারা আর্লি ভোট দিয়ে দিবেন। এটা অনেক কয়টা দিন আপনাদের সামনে উপস্থিত, যে কোনো ধরনের কি বলে এটাকে স্কেজুলিং কনফ্লিক্ট, লম্বা লাইনে দাঁড়ানো, আবার ওয়েদার আপ ডাউন হয়, কখনো খুব ঠান্ডা হয়ে যায়। সব কিছু মিলে ভালো দিন দেখে আপনারা ভোটটা দিয়ে দিন, আর নিজেকে একটা দায় থেকে মুক্ত রাখুন যে ভোট আমাদের দায়িত্ব এবং কর্তব্য, অধিকার এবং কর্তব্য দুটাই আপনারা পালন করেন। এবং অসংখ্য মানুষ আছেন এই শহরে, মানে লক্ষ লক্ষ মানুষই আছেন যারা চাইলেও ভোট দিতে পারেন না, তাদের পক্ষ থেকে হলেও অন্তত ভোট দেন। আপনার একটি ভোট শুধু আপনার অধিকার এবং কর্তব্য আদায় হয় না, পাশাপাশি আপনার কমিউনিটিকে অত্যন্ত শক্ত অবস্থানে নিয়ে যায়। একটা ছোট্ট গাফিলতি আপনার কমিউনিটিকে অনেক পিছিয়ে নিয়ে যাবে। বাংলাদেশি কমিউনিটির মর্যাদা এখন এজন্যই এত বেশি যে বাংলাদেশি মানুষরা বিভিন্ন ক্যাম্পেইনে যোগ দেয়, তারা ভোট দেয়, তারা নির্বাচন আসলে খুব সরব থাকে। এটা নির্বাচনের জন্য খুবই স্বাস্থ্যকর এবং বিভিন্ন প্রার্থীরা এটাকে খুব গুরুত্বের সাথে দেখেন। আমি আবারও অনুরোধ করবো আপনাদের সবাইকে ভোট দিতে যান এবং ভোট দিন। আর ফাইনালি ইলেকশন ডে হচ্ছে নভেম্বরের 4 তারিখ, সুপার টুইসডে। সেটাও নোট করে রাখুন, যদি কোনো কারণে আগাম ভোট না দিতে পারেন অবশ্যই ইলেকশনের দিনে ভোট দেবেন। সম্ভব হলে একজন প্রার্থীকে একবারই ভোট দেবেন, একটি পজিশনে একজন প্রার্থীকে একবারই ভোট দেবেন। এই রিস্ক নেওয়ার আমাদের দরকার নেই যে এক প্রার্থীকে 2বার ভোট দিয়ে ব্যালট নিয়ে সংকটে পড়া। এর চেয়ে বরং আমরা আমাদের যে প্রার্থী নিয়ে আছি খুব সহজেই যেন তিনি নির্বাচিত হতে পারেন। আপনার প্রার্থী কে? আমার প্রার্থী হচ্ছে কি জোহরান মামদানি। ওকে ওকে ওকে। আপনাকে অনেক ধন্যবাদ জিজ্ঞেস করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, একটু বাংলাদেশ নিয়ে আলোচনা করি। আমরা আমাদের স্টুডিওতে আমাদের তারেক ভাই, আপনাদের মজা একটু আপনারাও থাকেন একটু আলোচনায়। তারেক ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। বাংলাদেশে আপনি জানেন ইলেকশনের দাম কি ড্রাম বাজছে, কিন্তু ইলেকশনের যে উত্তাপ এখানে চলতেছে ওই উত্তাপ তো অনেক দেরি আছে, ওই উত্তাপ দেরি আছে, এখনো 3 মাস 3.5 মাস। কাজেই এখন আমার মনে হয় যে আগামী 4 তারিখ পর্যন্ত এই উত্তাপটা নিয়েই থাকলে ভালো। আর এই এত লম্বা 1.5 ঘন্টা আলোচনার পর আবার মানে বাংলাদেশ প্রসঙ্গে এই 5-7 মিনিট আপনি যদি বলেন যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সাহেব উনি আপনার সাক্ষাৎকার নেওয়া শুরু করেছেন, আপনি জানেন দ্য ওয়ে হি ইজ টেকিং দ্য ইন্টারভিউ, আপনার কেমন মনে হয়? না, এটা ইন্টারভিউ না, মানে আমরা যেটা মিডিয়াতে দেখলাম উনি ডিভিশন ওয়ারি মনোনয়ন প্রত্যাশী যারা তাদেরকে একটা গ্যাদারিং করতেছেন এবং উনি ওখান থেকে লন্ডন থেকে উনি ভাষণ মানে বক্তৃতা করতেছেন, তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দিচ্ছেন। এখানে যারা মানে আসতেছেন তারা কেউ বক্তব্য রাখতেছেন না, তাদের কোনো কথাবার্তা নাই। উনি জাস্ট উনি ওখান থেকে বলতেছেন যে আপনাদের এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, এই সমস্তই আর কি। তো এটা উনি দিক নির্দেশনমূলক নির্দেশনা দিতেই পারেন আর কি। কিন্তু মিডিয়াতে যে কিছু কিছু মানে প্রচার হচ্ছে যে উনি নমিনেশন ফাইনাল করে ফেলতেছেন এর মধ্যে, এবং উনি ইন্টেন্ডিং ক্যান্ডিডেটদের সঙ্গে আলোচনা করতেছেন ইন্ডিভিজুয়ালি, আলোচনা করে তৃণমূলে অনেকের কাছ থেকে মতামত নিচ্ছেন, আলোচনা করে নিয়ে উনি একটা লিস্ট তৈরি করতেছেন। এর মধ্যে কেউ বলে 100-160 ফাইনাল হয়ে গেছে, এটা নানা রকমের কথাবার্তা হচ্ছে আর কি। তো এই জিনিসটা নিয়ে একটু আমি কিছু আলোচনা করছি এদের ভিতরে, মানে বিএনপি কিছু লোকজনের সাথে কথা হয়েছে আর কি। তারা এটা প্রকাশ্যে কেউ বলতে চান না, কিন্তু একটু আছে, ক্ষোভ আছে। কারণ হলো যে
আমাদের দেশে একটা সিস্টেম হলো কি ভোটের, সেটা হলো যে প্রতিটা পার্টি ইলেকশনের মানে শিডিউল ডিক্লেয়ার করার পরে আপনার পার্লামেন্টারি বোর্ড গঠন করে, পার্লামেন্টারি বোর্ড নমিনেশন বোর্ড, সেখানে দরখাস্ত আহ্বান করা হয়, তারপরে ইন্টারভিউ নেওয়া হয় প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে কে কজন যে কজন থাকে, প্রতি ইন্টারভিউ নেওয়ার পরে এনারা ডিসাইড করেন কে নমিনেশন পাবে কে পাবে না, অ্যাকর্ডিংলি জানাই দেওয়া হয় যে আপনি পাইছেন, আর লিস্ট টাঙাই দেওয়া হয়। এটা প্র্যাকটিস। তো সেই সময় এখনো যায় নাই, বিএনপি হয়তো পার্লামেন্টারি বোর্ড করবে অথবা করে ফেলছে অথবা সেইতে যাবে, কিন্তু এটা মানে একটু কনফিউশন সৃষ্টি হয়েছে যে এইভাবে যদি উনি ক্যান্ডিডেটের ফাইনাল করে ফেলেন তাহলে সঠিক মতামতটা উনি পাবেন কি না, কারণ উনি দীর্ঘদিন দেশে নাই এবং বিদেশে অবস্থান করতেছেন, এই একটা বিষয়। আর একটা বিষয় হলো যে উনি বলতেছেন যে বিদ্রোহী হওয়া যাবে না, যাকে নমিনেশন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে, এগুলো তো পার্টি লিডার সবসময় করবে আর কি। তো সেটা ঘটনা যখন ঘটবে তখন দেখা যাবে। এই প্রসঙ্গে আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই আর কি, সেটা আপনার এই ইয়ের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে, যে এই যে নমিনেশনের যে প্রক্রিয়াটা আমাদের দেশে আছে আর কি, এই প্রক্রিয়াটা আসলে এটা ত্রুটিমুক্ত প্রক্রিয়া না, এখানেও আপনার সঠিক হয় না। এটা বেস্ট হলো আপনার এখানকার যে আমেরিকান সিস্টেম আছে বা সভ্য দেশের সিস্টেম আছে, প্রাইমারি সিস্টেমটা, এই প্রাইমারি সিস্টেমটা আমাদের এই আলী রিয়াজ সাহেবের 1.5 মাসে যে ঘষা মাজা করলেন আর কি, এত মক্স করলেন, এইটা উনি এই সুবিধা করলে কিন্তু বলেন এটা গ্রাসরুট পর্যায়ে এখানে প্রাইমারি প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে আপনার ভোটার থাকবে, রেজিস্টার্ড ভোটার থাকবে, রেজিস্টার্ড বিএনপি সে রেজিস্টার্ড বিএনপি, কিছুই না, আপনার একটা কনস্টিটিউয়েন্সিতে ওইখানে 300-400 তাদের ভোটে, যেটা ঠিক সেম আমেরিকান সিস্টেম। তাহলে হলো এটা একটা বড় সংস্কার হতো এবং আমরা একটু গণতন্ত্রের পথে একটু আবার সেখানে নেতাদের পছন্দ অপছন্দ, মানে টাকা পয়সার খেলা টেলা এই সমস্ত কিছু কাজ করতো। দেখি এটা হওয়া উচিত আমাদের সামনে যদি কেউ করেন। হ্যাঁ বলেন জি আজকে খুব রাগের মধ্যে আছেন। মানে আকাশ থেকে পড়ছেন নাকি? বাংলাদেশে এই ব্যবস্থা চলতেছিল, এটা চলবে, এটা কর্পোরেটের ইন্টারভিউ, এটা আপনি চাকরি নিবেন একটা দলে, আপনি এই আমেরিকার মতো আপনি বাংলাদেশ, ওইটা বাংলাদেশে আপনি রাজনীতি করে আসতে চাইবে, এই জন্য ওই আপনারা খালি স্বপ্ন দেখাইছেন, সুন্দর সুন্দর কথা কইছেন, বাস্তবতার সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই। এই বাংলাদেশের আপনি কর্পোরেটের চাকরি নিবেন, লন্ডন থেকে বসে মানে উনি ইন্টারভিউ নিতেছে, এটা বুঝছেন না মানে মাহাত্ম্যটা, এবং আমরা সেখানে লাইন ধরতেছি। ভারত থেকে বসে আমাদের নেত্রী নির্দেশ দিতেছেন, আমরা সেটা মৃত্যু করব, এটা কর্পোরেট অবস্থা। আপনি এখন এখান থেকে একটা ইউটোপিয়ান রাজনৈতিক চিন্তা আপনি বললে বলাইলে আমরা হয়ে যাবো, আবার গুলামের কাজ, আবার গুলামের কাজ আমি একদিন হচ্ছে। এটা তো একটা অত্যন্ত বাস্তব এবং কার্যকর একটা পদ্ধতি। এটা হাসান ভাই কার্যকর পদ্ধতি হইলো, কার্যকর পদ্ধতি তো হইব না। আমি যে অবস্থা আমার গুলামের খেসমত, এটা থেকে আমি একদিনে ভালো হয়ে যাবো। আপনারা ভাই বলবেন যে এটা ইউটোপিয়ান, আর আমেরিকা এসে বলবেন যে এটা ডেমোক্রেটিক, এটাই বাস্তব, তো হবে না। আমেরিকায় থাকি এখানে গণতন্ত্রের কথা বলবো, পক্ষে বিপক্ষে বলবো। আলী রিয়াজ সাহেব এত বছর আমেরিকায় থাইকা উনি এখানকার এত কিছু সমস্ত দেখার পরে উনি এত বড় দায়িত্ব পাইলেন, দায়িত্ব পাওয়ার পরে উনি বেসিক একটা জায়গায়, এই জায়গাতে পলিটিক্যাল রিফর্মের কোনো প্রস্তাব নাই এখানে। উনি রাজা উজির মাইরা উনি সাফ করতেছেন, কিন্তু মূল দেশে গেলে দেশে গেলে আপনিও তাই করবেন। এটা কোনো এই যে আমরা সাবেক সরকার শেখ হাসিনার পতন, একজন লোক যদি দাঁড়ায় শেখ হাসিনারে কইতো যে মাননীয় নেত্রী আপনি এই কাজটা ভালো করতেছেন না, আমাদের কাছে একটা উদাহরণ থাকতো। কিন্তু এই কর্পোরেট চাকরিতে এটা সম্ভব না। আবু তাহের সাহেব ওইখানে যে চাকরি করে, আবু তাহের সাহেব সিও হবে, হয়তো গত 50 বছর ধরে স্বপ্ন দেখাইতেছেন, আমি তো এক জীবন বাঁচবই, আমার আর স্বপ্ন দেখার আপনার আর কতদিন আছে? আপনারা এগুলো শুনাইতেছেন আজকে 50 বছর থেকে, আর মানে এগুলা বাস্তব হন।
কোন যে ভালো করে ড্রেস আপ করে ইন্টারভিউতে যাও বাবা, 1 কোটি টাকা তোমার যদি থাকে আরো 5 কোটি টাকা জমায় তুমি স্ট্রাকচার শুনো। আর নাইলে মানে তুমি আমাদের হাসানুল গিনু, আমাদের রাশেদ খান মেনন, উনাদের মতো সবকিছু বাদ দিয়া উমরা হজে যাও। মানে এই যেগুলো বাস্তব রিয়েলিটি কাজ হবে সাইদ ভাই, এটা করে আর দয়া করে আমাদের বিভ্রান্ত করেন না। এনাফ শুনছি আপনাদের কথা। জি আমার কথা হচ্ছে হাসানুল গিনু সাহেব আজকে গাড়ির মধ্যে পুলিশের সাথে অত্যন্ত অসৌজন্যমূলক ব্যবহার করেছেন। একটু ভিডিওটা একটু দেখি তো আমরা আছে কিনা, ভিডিওটা কি আছে আমাদের? আপনি অর্ডার দেখান, ওরা তো দেখতেছে এখানে কামাকা সিক্রেট কাটতেছে কেন? অর্ডার দিয়েছে, অর্ডার নিয়ে আসেন, চলো আপনি আইন দেখেন এখন কি করবেন দেখেন আমার মনে হয় যে উনি খুব চিল্লাচিল্লি, এই জায়গাটা নাই, ওই জায়গাটা নাই। হ্যাঁ ওই জায়গাটা নাই, ওই জায়গার মধ্যে। সো পুলিশকে প্রচন্ড চিৎকার করে বলছিলেন যে আমি দাঁড়াবো, তুমি দেখি কি করে, সামথিং লাইক দিস, মানে আমি বসবো না, আমি বসবো, তাকে বোধহয় বসতে বলছিল, বসবো না। তাকে সাইদ ভাই উনাকে ওই কথা না বলার জন্য বলা হয়েছিল। এটা আমাদের নেতা সাইদ ভাইয়ের নেতা ছিলেন, মানে আমাদের কোনো শ্রদ্ধা ভালোবাসার কোনো কমতি নাই, আমারও নেতা ছিলেন। এবং আমার এখনো আমি একবার যাকে রেসপেক্ট করি, সবসময় করি, এখন বিসাইড দ্যাট উনি কি করছেন, মানে বাটপারি করছেন, চুরি করছেন না মানুষ মারার, এটা প্রমাণিত হবে। কিন্তু যে প্রশ্নটা করেছেন ওই জেলের মধ্যে, এটা আমি উনার একজন শিষ্য হিসাবে, সাবেক এবং আইনের একজন ছাত্র হিসেবে বলতে চাই যে মানে প্রিজন অ্যাক্ট, যেহেতু উনি এখন প্রিজন অ্যাক্টের আন্ডারে, প্রিজন অ্যাক্ট মানে 1894 এর 39 চ্যাপ্টারে বলা আছে যে আপনি কারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কারোর সাথে কথা বলতে পারবেন না। এবং এটা আমাদের পুলিশ অ্যাক্টেও, আমাদের বাংলাদেশের জেল কোডের যে রুল গুলো আছে বিধিনিষেধ, এটা 1016 থেকে 1021 পর্যন্ত বলা আছে। এটা আমাদের মানে শিক্ষার জন্য জরুরি। অনেকে জেলে যাইবেন বলে ওই আমাদের দীপমণি দেখি হাই করে আরো কথাবার্তা বলেন, আপনার ওই এইটা দিয়ে আবার টিকটক বানান। আরে ভাই এই টিকটক, এই যে কারা কর্তৃপক্ষের আন্ডারে এবং পুলিশের আন্ডারে থাকা অবস্থায় পুলিশের অনুমতি না নিয়ে আপনি যদি ভিডিও করেন, কেউ কথা বলেন, এইটা এই সমস্ত ধারায়, একদম বাংলাদেশ জেল কোডের ধারায়, এবং এমনকি আমাদের সর্বশেষ যেটা বলবৎ আছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেটা সেখানে ওই ধরনের একটা ধারা সন্নিবেশিত করা হয়েছে, আপনি মামলায় পড়তে পারেন। সুতরাং এটা আইন সিদ্ধ না। এখন এই আইনগুলা কি সঠিক, আইনগুলো আপনি পাল্টাইয়া দিবেন, এটা অন্য বিষয়। কিন্তু আইনের এখন মানে নিনু ভাই, মানে আপনার একজন সাবেক শিষ্য হিসাবে এই আইনের কথাটা আপনাকে বলার কারণ হচ্ছে যে আমরা এরকম এই জেলে আসা নেওয়ার পথে এখন নানা ভালোবাসার সাইন দেখাই, হাত উপরে উঠিয়া 2টা আঙ্গুল, একটা নাকে একটা নাকের বাইরে ধরি, কিন্তু মানে বাস্তবতা হচ্ছে যে এটা আইন সিদ্ধ না। আপনি জেল কর্তৃপক্ষের অনুমতি এবং পুলিশের অনুমতি ছাড়া আপনি কথা বলতে পারেন না। যখন তারা বলবে স্টপ, ইট ইজ ইউ হ্যাভ টু স্টপ রাইট অ্যাওয়ে। অলরাইট, জি সো দ্যাটস ইট। না, পুলিশকে ম্যানেজ করেও করা যায়। আমি আমার একবার জেল ট্রান্সফার করছিল, জেল থেকে এইটা তো ম্যানেজ করার কথা তো অন্য জিনিস। এখন মানে আমার খালি বললো যে স্যার এই জেল থেকে বেরিয়ে গাড়িতে ওঠা পর্যন্ত আপনার হাতে একটু হ্যান্ডকাপটা লাগাবো, এরপরে খুলে দেবো। তো মাশাআল্লাহ আমরা ট্রেনে গেলাম, তারপরে আপনার সারা রাস্তা এজ এ মাইমেন ভিআইপি একজন, আমার পাশের সিকিউরিটি 5-7 জন পুলিশ, না ভাবটা হলো এরকম ভাবে আমি গেলাম। আবার হোটেলে যা থাকলাম, আবার মানে হিলটন হোটেলে আগে থেকে বলা ছিল, সেখানে আমার জন্য একটা রুম, আর পুলিশদের জন্য এই পাশে 2টা, ওই পাশে 2টা, রুমের সামনে 2 জন দাঁড়া রয়েছে সারা রাত। তো সকালবেলা আবার গাড়িতে করে যায়, গেটে নামানোর আগে আবার ওটা হ্যান্ডকাপ লাগাইলো। তো এটা হলো পুলিশের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে। ইনু ভাই ওইটা কি বলছো যে ব্যাপারে আমি হয়তো দাঁড়াইতে দে, বাংলাদেশের আমার বসে বসে আমার কোমর লেগে গেছে। বাংলাদেশের বহুল আলোচিত এবং খুব নামকরা একজন ব্যক্তিত্ব, উনি তার জেলের বলেছেন 74 সালে না 75 সালে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে খুলনা থেকে।
তো খুলনা থেকে অ্যারেস্ট করার পরে উনি একটা ইসলামিক লাইনের লোক, একজন ওয়াইজ মানুষ। তো ওনাকে ওইখানে প্রথম দিন জেল মানে হাজতে থানাতে খুব সম্মানের সাথে রাখা হয়েছে। বলছে যে আপনারা কি করবো, আমাদের তো ওই যে বঙ্গবন্ধুর নির্দেশ ওইটা আপনাকে অ্যারেস্ট করা, তো এটা করা হয়েছে। তো পরের দিন বললো যে আপনাকে তো ঢাকায় নিয়ে যেতে হবে। তো ঢাকায় নিয়ে যাওয়ার জন্য ওনার সাথে পুলিশ দিয়েছে 4টা। তো পুলিশ 4টার নিয়ম হচ্ছে ওনাকে পিছন দিকে বাঁধবে, বেঁধে নিয়ে যাবে। এখন এত বড় একজন সম্মানিত আলেম, ওনাকে কিভাবে বাঁধে? তো তারা বলছে শুনেন, আমরা একটা ওই মানে একটু আড়াল করে নিয়ে যাব, আপনি কিন্তু আমাদেরকে একটু ইয়ে করবেন, মানে সাহায্য করবেন, নাড়ানাড়ি করেন না হাত। তো ওনাকে নিয়ে ট্রেনে নেওয়ার পরে ট্রেনে নিয়ে যাবে, সারা রাত ট্রেন, ওই খুলনা থেকে ট্রেন যাবে ঢাকায়, রাইট। সো তারপরে বলছে যে শুনেন, আমাদের চাকরি কিন্তু শেষ হয়ে যায়, আমারও তো আপনি ট্রেনের মধ্যে আপনাকে আমরা বাঁধবো না, কিন্তু আপনি আল্লাহর রাস্তায় পলাইয়া যায়, এটাই না না। আমার সঙ্গে সকালে এখন ওই তাদের হাতে ওই বন্দুক আছে, কিন্তু উনি যাতে পালিয়ে না যায়। আমার সঙ্গে দেখা করতে আসছে এমপি, 2জন এমপি দেখা করতে আসছে, হোটেলের সামনে কর্মীদের ভিড়, বলে স্যার আমাদের চাকরিটা খায়েন না, তাড়াতাড়ি চলেন। ওই হুজুর বললেন যে সারা রাত তারা করছে কি, ওই আপনার আমি তো ওদের বসে থাকলাম মাঝখানে, তারা আমাকে ঘেরাও করে বসছে, তাদের রাইফেল গুলো আমার পায়ের পাশে রেখে এমন গুম দিয়েছে যে আমাকে তাদের রাইফেলটা পাহারা দিতে হলো। না, ওরাও খুব গরিব মানুষ, তো আসলে ওদের কিছু করার নাই আর কি। থ্যাংক ইউ সো মাচ। তারা কিন্তু ফিল করে, আমি এটা দেখছি। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। তো ইব্রাহিম শরীফ, আপনি যদি পারেন কালকে নিয়ে আসবেন আপনার সিলভার সাহেবকে, ওনাকে সিলভার। হাসান ভাইয়ের কথা শুনি একটু। হাসান ভাই চলে গেছেন, হাসান ভাই সর্বশেষ, হাসান ভাই চলে গেছেন, হাসান ভাই নাই। হ্যাঁ, আচ্ছা, ওকে। সিলভার সাহেবকে পারবেন কালকে নিয়ে আসবেন? না, আমি তো কালকে এটা সম্ভব না, আমি তো মানে নির্বাচনের এই সময় এগুলা মানে এইগুলা তো আপনারা বললেই হবে না, এগুলা ইট নিডস এ টাইম টু স্কেজুয়াল ইট। আচ্ছা, এখন আপনি এমন ভাবে করছেন, এটা কাজ করেন, এখানে আপনার অফিসের কাছেই যদি একটা রুম খালি থাকে, এখানে ডেমোক্রেটিক ক্লাবের একটা অফিস বসে দেন, তো মানে ওনারা দিনের থেকে আসলে চা পানি খাইলেন, আমরাও গেলাম, আমাদের তো ডেমোক্রেটিক ক্লাবের একটা অফিস থাকলে আমরা করতে পারি। তো মানে বোঝা গেল যে আপনারা এটা আরামে আছেন এখানে। জি মেহেদী ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। দর্শক, একটু এখনই শুরু হবে টাইম পলিটিক্স, এই বিষয়গুলো আলোচনা, এই বিষয় নিয়ে আলোচনা হবে, আপনারা আশা করি আমাদের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।